একমাত্র সম্মিলিত প্রচেষ্টাই পারে নারীদের জন্য একটি নিরাপদ ও সমানাধিকার সম্পন্ন সমাজ নিশ্চিত করতে। আমরা সকলে মিলে কীভাবে এই সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারি ও চিন্তার দিগন্ত প্রসারিত করতে পারি সেই লক্ষ্যে আজকের বিশেষ লেকচার। বক্তা হিসাবে উপস্থিত আছেন উন্নয়নকর্মী ও লেখক ডালিয়া চাকমা। ডালিয়া চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন। পরবর্তীতে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতে মাস্টার্স করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ক্যারিয়ার শুরু করেন ইউনেস্কোর সাথে। বর্তমানে আদিবাসী নারী নেতৃত্বে পরিচালিত স্পার্ক নামের একটি সংস্থায় জেন্ডার ও ইন্টারসেকশনালিটি লিড হিসাবে কাজ করছেন। আজকের লেকচারে আলোচক হিসাবে থাকবেন লেখক ও গবেষক পাভেল পার্থ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি গবেষণা ও লেখালেখি করেছেন আদিবাসী জনগোষ্ঠীর অধিকার লড়াই, প্রাণ বৈচিত্র্য, ইকোফেমিনিজম, ইকোলজিক্যাল জাস্টিস, ক্লাইমেট পলিটিক্স সহ বিভিন্ন বিষয়ে। বন্দি সেলাই ও সংগ্রাম, খাদ্য লঙ্ঘন ও লড়াই, অরণ্যের লড়াই, উত্তরবঙ্গের আদিবাসী মুক্তিযোদ্ধা, মধুপুরের প্রাণ বৈচিত্র্য, কৃষকের বীজ অধিকার ইত্যাদি তার অন্যতম প্রকাশিত গ্রন্থ। সভাপ্রধান হিসাবে আজকে উপস্থিত থাকবেন অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নারী ও রাজনৈতিক তুলনামূলক পাঠে 2005 সালে MA করেছেন উট্রেক্ট বিশ্ববিদ্যালয়, নেদারল্যান্ডস থেকে। তারও আগে শরীর নিয়ে স্বল্পকালীন কোর্স সমাপ্ত করেছেন জার্মানির হ্যানোভার আয়োজিত আন্তর্জাতিক নারী বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড উইমেন স্টাডিজে PhD অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসাবে যুক্ত আছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে চিকিৎসা বিজ্ঞানের অধীনে নারী শরীর, ভিন্ন ভিন্ন শ্রেণীর অভিজ্ঞতা অন্যতম। আজকের বিষয়ে বক্তার কাছ থেকে বিস্তারিত শোনার পূর্বে আমি আপনাদের উদ্দেশ্যে আজকের লেকচারের অনুষ্ঠান সূচি জানিয়ে দিতে চাচ্ছি। রিডিং ক্লাব ট্রাস্টের সভাপতি ও আইনেরকথা.com-এর নির্বাহী সম্পাদক আরিফ খানের স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে আজকের লেকচার শুরু হতে যাচ্ছে। পরবর্তীতে 40 মিনিট উন্নয়নকর্মী ও লেখক ডালিয়া চাকমা তার স্বরচিত প্রবন্ধ উপস্থাপন করবেন। দ্বিতীয় পর্বে লেখক ও গবেষক পাভেল পার্থ 15 মিনিট তার মূল বক্তব্য উপস্থাপন করবেন। পরবর্তীতে শুরু হবে আমাদের সাপ্তাহিক আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা পর্ব। 20 মিনিট ব্যাপী উন্মুক্ত আলোচনায় আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন এবং আজকের বিষয় সম্পর্কে আপনাদের প্রশ্ন কিংবা মূল্যবান মতামত জানাতে পারবেন। শেষ পর্বে আজকের লেকচারের সভাপ্রধান অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানার বক্তব্যের মাধ্যমে আজকের আয়োজনের সমাপ্তি হবে। এ পর্যায়ে বক্তার হাতে উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রিডিং ক্লাব ট্রাস্টের ট্রাস্টি জনাব আরিফ খানকে। দুঃখিত, এ পর্যায়ে বক্তার হাতে উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রিডিং ক্লাব ট্রাস্টের সভাপতি এবং আইনেরকথা.com-এর নির্বাহী সম্পাদক আরিফ খানকে। উপস্থিত সুধীবৃন্দ, এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি রিডিং ক্লাব ট্রাস্টের সভাপতি ও আইনেরকথা.com-এর নির্বাহী সম্পাদক আরিফ খানকে। সবাই যখন লোকজন কম থাকে তখন সবাই বসার কিছু নিয়ম আছে। আমি অনুরোধ করবো আপনারা একটু সামনে আসুন প্লিজ। পিছনে যারা আছেন একটু সামনে চলে আসুন। হ্যাঁ, আজকে আমাদের খুবই একটা আইডিয়াল একটা লেকচার হবে, কারণ আজকে টিউটোরিয়াল টাইপের লেকচার হবে। আজকে যে উপস্থিতি বোঝা যাচ্ছে যে আমরা সাধারণত ক্লাসরুমে প্রচুর ছাত্র থাকে, হ্যাঁ, স্টুডেন্টদের সবার প্রতি টিচার সমান মনোযোগ দিতে পারে না। 100 জন 150 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসরুমে, তো আরও ছোট ছোট ক্লাস্টারে ক্লাসকে ভাগ করে নেওয়া হয়। ওটাকে কি বলে? টিউটোরিয়াল। একই ক্লাস, একই শিক্ষক, বা টিউটোরিয়ালে 10 জন করে 8 জন করে আলাদা করে নিয়ে টিচার নতুন করে ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি? যাতে একই বিষয়কে আরও ভেঙে আরও সঠিকভাবে আরও ঘনিষ্ঠভাবে যেন পাঠ নেওয়া যায়। আজকে আমার মনে হয় আমাদের লেকচারের চেয়ে টিউটোরিয়াল আজকে ভালো হবে। বাট টিউটোরিয়াল কিন্তু মোর ইন্টেন্স, হ্যাঁ, আরও বেশি সিরিয়াস, আরও বেশি ঘনিষ্ঠ, আরও বেশি
মানে একে অন্যের সঙ্গে যুক্ত থেকে করা যায়, কারণ পার্টিসিপেন্ট কম থাকে, কথা বেশি বলা যায়, মতামত প্রকাশ বেশি করা যায়, তাই না? তো সেই হিসাবে আজকের এই অনুষ্ঠান কিন্তু আমাদের জন্য এক ধরনের সুযোগও বটে, এই সুযোগকে কাজে লাগানো। যদি সাধারণত আমাদের লেকচারগুলোতে পুরো রুম ভর্তি থাকে বা প্রচুর উপস্থিতি থাকে, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো প্রশ্ন করতে পারতেন 30 সেকেন্ডের জন্য, কিন্তু আজকে আপনি প্রশ্ন করতে পারবেন 2 মিনিট, তাই না? প্রায় 3 মিনিট, 3 গুণ বেশি। সো সেই হিসাবে আজকের লেকচার আমাদের জন্য খুবই একটা, আমি মনে করি খুবই একটা সুবিধাজনক একটা অবস্থানে আমরা আছি। 8 মার্চ রোজার দিনে পড়বে এটা কে জানতো? কিন্তু আমরা 8 মার্চ উদযাপন করতে চেয়েছি 8 মার্চের দিনেই, ঠিক আছে? একটা প্রস্তাব ছিল এটা আমরা ফেব্রুয়ারিতে উদযাপন করে ফেলবো কিনা, যেহেতু রোজার সময় উপস্থিতি এবং এরকম একটা প্রোগ্রাম করা খুবই লজিস্টিক্যালি খুবই ডিফিকাল্ট, তাই না? সবাইকে জোগাড় করা, এই পুরো একটা অনুষ্ঠানের আয়োজন করা, এটার বিহাইন্ড দ্য সিন প্রচুর লজিস্টিক এবং যন্ত্রপাতির প্রয়োজন হয়। তো এগুলো রোজার সময় ব্যবস্থা করা এত সোজা না। তো এই জন্য ভাবছিলাম যে এর আগে করে ফেলবো কিনা, পরে দেখলাম যে না, নারী দিবসেই পালন করা ভালো, উত্তম। এই জন্য আমরা 8 মার্চেই করছি, রোজার দিনে করছি, এবং এতে করে মনে হয় কোনো অসুবিধা হবে না। আমরা যারা খুবই সিরিয়াস বলে মনে করি, যারা এরকম রোজার দিনেও প্রোগ্রাম করছি, সেরকম সিরিয়াস কতিপয় বান্দা আজকে এখানে উপস্থিত আছে, এটাই মনে হয় যথেষ্ট আমাদের এই অনুষ্ঠানের সাফল্যের জন্য, ঠিক আছে? বিশেষ করে নাইম ভাই উপস্থিত আছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। নাইম ভাই বিপ্লবী মানুষ, এই যে সামনে টুপিওয়ালা একজন বিপ্লবী বসে আছে। বিপ্লবীরা সাধারণত নিজেদেরকে আড়াল করে রাখে, তো টুপি একটা খুব ভালো আড়াল। নাইম ভাইকে বিপ্লবী কেন বলছি, এমনি বলছি না। গত বছর নাইম ভাই আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে রিডিং ক্লাবে একটা বক্তৃতা দিল, জুন মাসে দিল, মেতে বক্তৃতা, এমন ভয়াবহ বক্তৃতা উনি দিলেন যে মাত্র 2 মাসের মাথায় শেখ হাসিনার পতন ঘটে গেল। এ ভয়াবহ অবস্থা। এই জন্য নাইম ভাইকে এই কথাটা আমার আগে সরাসরি বলা হয়নি, তো নাইম ভাইকে এটা বলা দরকার। তার ওই বক্তৃতা কিন্তু অন্যতম একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে হাসিনার পতনের জন্য, এবং এটা আমি এমনি জোর করে বলছি না, আমি প্রমাণ দিব কেন বলছি যে নাইম ভাইয়ের সেই বক্তৃতা শেখ হাসিনার পতনের অন্যতম কারণ। কারণ নাইম ভাই যে বক্তৃতা দিয়েছিল গত বছর আগস্টের ঠিক 1.5 মাস 2 মাস আগে, সেই বক্তৃতার বিষয়বস্তু ছিল বৈষম্যের ব্যাকরণ। নাইম ভাই আমাদের মধ্যে বক্তৃতা দিয়েছিল বৈষম্যের ব্যাকরণ নিয়ে, আর শেখ হাসিনা বৈষম্যকে হ্যান্ডেল করতে পারেনি, ঠিক আছে? যখন ছাত্ররা বৈষম্যকে উপলক্ষ করে, বৈষম্যকে ভিত্তি করে, কোটা ব্যবস্থার যে ভয়াবহ বৈষম্য, এটার যে রাজনৈতিক অপপ্রয়োগ, যথাযথ ন্যায্য মেধাবীর বঞ্চনার যে আর্তনাদ, এই জিনিস শেখ হাসিনা বুঝতে পারেনি। যে কোনো স্বৈরশাসকই বুঝতে পারে না, যে কোনো অগণতান্ত্রিক শাসকই আসলে বুঝতে পারে না যে বৈষম্য শব্দটা খুবই ভালো একটা আমব্রেলা টার্ম। বৈষম্যের মধ্যে আরও হাজারটা জিনিস, সামাজিক যে অস্বাভাবিকতা, এগুলোকে একসঙ্গে করা যায়। তো আজকে 8 মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আর নারী দিবস হিসেবে একটা দিবস আলাদাভাবে পালন করার কারণ থাকে, আপনারা জানেন, যেন ওই বিষয়বস্তুকে কেন্দ্র করে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে রিফ্লেকশন করি, ঠিক আছে? যে কোনো একটা দিবস যখন পালন করা হয়, আর একটা উদ্দেশ্য কী থাকে আপনারা জানেন। আমাদের অনেকগুলো কিন্তু জাতীয় দিবস আছে যেগুলো আমরা শুধু দেশেই পালন করি। নারী দিবস এটা আন্তর্জাতিক দিবস, যেটা আন্তর্জাতিকভাবে পালন করা হয়, যেমন শ্রমিক দিবস আন্তর্জাতিকভাবে পালন করা হয়, আবার স্থানীয়ভাবে পালন করা হয়। তো যে কোনো দিবস পালন করার কিন্তু একটা যথাযথ একটা গুরুত্ব আছে, একটা তাৎপর্য আছে। অনেকে দেখেছি এটা নিয়ে হাসাহাসি করতে, যে এই বিষয়ে একটা দিনে কিছু পালন করলে কি কিছু হয়ে গেল, এটা বেহুদা এবং এটা বাজে যুক্তি। কোনো একটা বিষয়ে কোনো এক বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান উদযাপন করার গুরুত্ব হলো এই জায়গায় যে সারা বছর আর এটা নিয়ে কিছু করতে হবে না, তা না। এটার উদ্দেশ্য হলো নিজেকে এমন কোনো নতুন প্রতিজ্ঞায় উদ্দীপ্ত করা, নিজেকে এমন কোনো বিষয়ে ইনফর্ম করা যে এই বিষয়টার গুরুত্ব খুবই বেশি, এবং এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি নতুন করে শানিত করা দরকার, নতুন করে ঝালাই করা দরকার, এবং এই বিষয়ে আমাদের নতুন কর্তব্য স্থির করা দরকার। এই হিসেবেই কিন্তু যে কোনো দিবসের খুবই গুরুত্ব আছে। সো নারী দিবস হিসেবে আমরা যে দিবস পালন করছি, এর উদ্দেশ্য হলো নারী সম্পর্কিত আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতে কিন্তু চেঞ্জ আনা, এবং এই চেঞ্জ আনার সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রাথমিক কর্তব্য হলো নারীর সমানাধিকার মেনে নেওয়া। এখন মজার বিষয় হলো যে আমাদের এই সমাজে, বিশেষ করে বাংলাদেশের সমাজে, ইরেসপেক্টিভ অফ এনি ক্লাস অর রিলিজিয়ন, যে কোনো ধর্ম, যে কোনো সামাজিক অবস্থা বা যে কোনো অঞ্চলভেদ ছাড়াও নারীর অবস্থা কিন্তু প্রায় সব গোত্রে, সব সমাজে, সব ধর্মেই কিন্তু খুবই খারাপ অবস্থা।
এর মধ্যে অভ্যুত্থানের পরে আমাদের যে এনলাইটেনমেন্ট ঘটার কথা ছিল, যে কোনো অভ্যুত্থানই কিন্তু এনলাইটেনমেন্ট, বিশাল এক আলোকময় প্রাপ্তি। আনালে একটা দানবের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আমরা কীভাবে এত বড় ভয়াবহ সংগ্রাম করে জিতে গেলাম। যেসব ছাত্ররা, যেসব শ্রমিক, যেসব মানুষ তাদের এই সংগ্রামে অংশগ্রহণ করে যারা মৃত্যুবরণ করেছে, যারা ভয়াবহ বা আহত হয়েছে, এখনও যারা চিকিৎসা নিচ্ছে, কল্পনা করুন তো তারা কোন ধরনের এক আলোকে উদ্দীপ্ত হলো, এবং এটা অলমোস্ট মানে ইনএক্সপ্লেনেবল। এটা কিন্তু খুব একটা ব্যাখ্যা করা যায় না। এই যে মানুষ যে মানে বন্দুকের গুলির সামনে যে দাঁড়িয়ে যায়, আমরাও যারা গত জুলাই আগস্টের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায় যে আমরা সংগ্রামে, আন্দোলনে যে আমরা যুক্ত হয়েছি, এটাকে খুব একটা আপনি যখন আন্দোলন চলে গেছে, যখন অভ্যুত্থান সফল হয়ে গেছে, তখন এটাকে খুব একটা আপনি কার্যকারণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। সবার মধ্যে এক ধরনের প্রেরণা, এক ভয়াবহ প্রেরণা, বাঁধ ভাঙা এক প্রেরণা, এক অভাবনীয় নতুন কিছু করার এবং নতুন কিছু অর্জন করার প্রেরণা সবার মধ্যে পেয়ে বসে। এই পেয়ে বসার প্রেরণা কিন্তু এক বিশাল সম্ভাবনাময় প্রেরণা। কিন্তু অভ্যুত্থান যখন সফল হলো, যখন দানবীয় ফ্যাসিস্ট রেজিমের যখন পতন হলো, পতন হওয়ার পরে এই যে যারা এত বড় অভ্যুত্থান নিয়ে আসলো, তাদের হাতেও কি দেশ এবং সমাজ অসাধারণভাবে নিরাপদ হয়ে গেল? নিরাপদ তো হয়নি। এখন আমরা যা দেখছি রাস্তাঘাটে, এবং নারীর সহিংসতা, আজকে আদিবাসী নারীর সহিংসতার কথা আমরা বলবো, এবং সকল নারীই কিন্তু ভালনারেবল এই মুহূর্তে। আজকে শুধু আদিবাসী নারী নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু বাংলাদেশে কোনো নারী কিন্তু এখন নিরাপদ না। কিন্তু সকল নারী যেখানে ভালনারেবল, সেখানে শুধু আদিবাসী নারীকে নিয়ে আলাদা করে কথা বলার কিন্তু গুরুত্ব আছে, যথার্থতা আছে। এখনও স্বাভাবিকভাবে সকল নারীর যে ভালনারেবিলিটি সমস্যা বর্তমানে সমাজে প্রচলিত, এটাকেও বোঝা যাবে। এর মধ্যে সকল ধর্ম, গোষ্ঠী, জাতির নারীরা যে অনিরাপদ এবং তারা যে ভয়াবহ এর মুখে আছে, ক্ষতির মুখে আছে, এইটার মধ্যেও আদিবাসী নারী এর চেয়েও আবার একটা স্পেশাল ক্যাটাগরি, যারা এর চেয়েও বড় বিপদে আছে, এর চেয়েও বড় খারাপ অবস্থায় আছে। মানে একে তো খারাপ, সবাই খারাপ, বাংলাদেশের নারীর অবস্থা খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোশাক নিয়ে কি ঘটলো আপনারা তো এখনো পর্যন্ত এই জের চলছে। সার্বিক নারীদের অবস্থা যে আমাদের সমাজে যে এক ধরনের ভালনারেবল বা খুবই নাজুক অবস্থায় আছে, সেই নাজুক অবস্থার মধ্যে আদিবাসী নারীর অবস্থা এর মধ্যেও নাজুক। ফলে এটার উপরে, এই বিষয়ের উপরে নজর এবং এই বিষয়ের উপরে গুরুত্ব আরও বেশি দেওয়া উচিত। এই মুহূর্তে আপনারা যারা জাস্ট 6 মাস 7 মাস আগে একটা অভ্যুত্থান থেকে এই মুহূর্তে অভ্যুত্থানের বাংলাদেশে বসবাস করছেন, আমরাও বসবাস করছি, কিছু জিনিস আমাদের খুব সিরিয়াসলি চিন্তা করার ব্যাপার আছে, যেগুলো আবার নতুন করে চিন্তা করতে হবে। যেমন একটা অধিকৃত সময়ে একটা অকুপাইড একটা টাইম, যেটা এর আগের রেজিমে ছিল বলে আমরা মনে করি। আমরা কথা বলতে পারতাম না, আমরা যে কোনো, যেমন এই রিডিং ক্লাব গত 15 বছর ধরে কাজ করে আসছে, কিন্তু সেই কাজের যে কত বাধা, এটা অকল্পনীয়। এই যে আমরা কিন্তু শুরুতে সকল প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতাম, তো আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রাম আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা 6 থেকে 7টা স্পটে প্রোগ্রাম করেছি, কারণ এক স্পট বন্ধ করে দিয়েছে, নিষেধ করেছে, এখানে প্রোগ্রাম করা যাবে না। আবার আপনি রিডিং ক্লাবের গত 15 বছরের প্রায় 550-র উপরে আমাদের লেকচার এবং এ আছে, সব মিলে 600-র মতো আলোচনা আছে, এবং সব ডকুমেন্টেড, অনলাইনে গেলে আপনারা দেখতে পারবেন। এইসব আলোচনা দেখবেন, এর কোনোটার মধ্যে এমন কোনো বিপ্লবী বা এমন কোনো ঘটনা ছিল না যে ওই মুহূর্তে দেশের বড় ধরনের কোনো যুদ্ধ বেঁধে যাবে। কিন্তু ওইরকম পাবলিক বা সাধারণ মানুষের আলোচনাকেও সরকার ভয় পেত। এ কি ভয়াবহ অবস্থা! এবং আমাদেরকে এক এক স্পটে নিষিদ্ধ করে দিত, আমরা চেষ্টা করে অন্য একটা স্পট বের করতাম, সেখানেও আবার কিছুদিন পরে নিষিদ্ধ করতো, তারপরে আবার অন্য একটা স্পট, শেষ পর্যন্ত আমরা বাংলা মোটরের এই বিশ্ব সাহিত্য কেন্দ্রে গত 2 বছর ধরে আমরা এখানে কাজ করতেছি। গত 2 বছর ধরে আমরা সাপ্তাহিক লেকচারগুলো এই বাংলা মোটরে আমরা অনুষ্ঠান করছি। তো এই যে আলোচনার যে জায়গা, মানুষে মানুষের মতামত এবং আদান প্রদানের যে জায়গা, এই জায়গাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এক ধরনের বিকৃতি দেখা দেয়। তো গত 15 বছরে শেখ হাসিনার আমলে সবচেয়ে বড় যে চিহ্ন, সেটা হলো বিকৃতি। প্রায় সকল ক্ষেত্রে একটা বিকৃতি ঘটেছে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে, চিন্তা চর্চার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। কিন্তু এখন যে আমরা অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে যে উত্তীর্ণ হলাম, সেইখানে আমরা যদি এখন গঠনের কথা না বলি, এখন যদি আমরা নতুনভাবে যা স্বাভাবিক, যা সুন্দর, যা কল্যাণকর, যা শুভবুদ্ধি সম্পন্ন,
যা আওয়ামী লীগ বা শেখ হাসিনা করতে দিত না বা যে কোনো স্বৈরশাসক করতে দেয় না, সেইটাকেই যদি আমরা নতুন করে আবার যদি নির্মাণ না করতে পারি, চর্চা না করতে পারি, তাহলে তো আমাদের এই অভ্যুত্থানের কোনো সুফল আমরা পাবো না। ফলে আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, আমরা যারা আজকে এখানে আছি, আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যেসব সুন্দর কল্যাণ এবং মানে শ্রেয়কর জিনিস যেগুলো আমরা করতে পারতাম না বা করা সম্ভব ছিল না বলে মনে করতাম, সেগুলোই নতুন বাংলাদেশে নতুন করে বেশি করে করতে হবে। এর মধ্যে লিঙ্গ সমতা বা জেন্ডার প্যারিটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই মানে লিঙ্গ সমতা বা নারীর সমতা বিষয়ে কথা বললে, বিশেষ করে এটা আমাদের সমাজ, তো আমাদের সমাজের কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা টের পাই এবং এটা আমার নিজের মধ্যেও কাজ করে। এটা এমন কোনো বিষয় না, কারণ আমি তো এই সমাজের একটা অংশ এবং আমরা সবাই মিলে একটা কম্পোজিট একটা হোল, আমরা সবাই মিলে একটা অবিচ্ছেদ্য একটা সত্তা সমাজের, না? আমরা যেমন এক একজন ইন্ডিভিজুয়াল আলাদা ব্যক্তি, আবার আমরা সবাই মিলে কিন্তু একটা সমাজ। এই জন্যই কিন্তু উত্তরবঙ্গে কোনো ঘটনা ঘটলে এটা মানে কক্সবাজারে এটার প্রতিক্রিয়া হয়, কারণ তখন আমরা অ্যাজ এ হোল সবাই রিয়্যাক্ট করি। তো যেটা বলছিলাম, যখন নারীর সমতার কথা বলা হয়, এক এক ধরনের সমাজ, ধর্ম, আচরণ, জাতি, গোষ্ঠী এবং নিজেদের দৃষ্টিভঙ্গি অনুসারে এক একজন রিয়্যাক্ট করে। এর মধ্যে সবচাইতে নেগেটিভ এবং সবচাইতে ক্ষতিকর রিয়াকশন হলো সবাই এটাকে খুব ব্যক্তিগতভাবে নেয়। ভাবটা এরকম, কই না আমার ফ্যামিলিতে তো এই প্রবলেম নেই। তো একটা সমাজে বা একটা সোসাইটিতে আমরা যখন একটা বড় ধরনের প্রবলেম নিয়ে কথা বলি, তখন প্লিজ ডু নট মেক ইট এ পার্সোনালাইজড প্রবলেম। এটা হলো যে কোনো একটা বড় প্রবলেমকে গভীরভাবে বুঝতে পারা সবচেয়ে বড় ব্যর্থতা হলো সেই প্রবলেমটাকে ব্যক্তিগত একটা প্রবলেম বানায় ফেলানো। নো, হতেই পারে কোনো একটা প্রবলেম আমার মধ্যে নেই, আমার ফ্যামিলিতে নেই, বাট ইট ডাজ নট গ্যারান্টি, বাট ইট ডাজ নট মিন যে এটা অন্যান্য জায়গায় অন্যান্যভাবে নেই। বিশেষ করে আমি ছাড়াও অন্যান্য কয়েকটা জায়গায় গত কয়েক বছর ব্যাপী ভায়োলেন্স এগেনস্ট উইমেন, নারীর প্রতি যে সহিংসতা, এইসব সহিংসতা নিয়ে আইন বিষয়ে আমি লেকচার দিয়েছি বাংলাদেশের কয়েকটা জায়গায়। তো ওইখানে বিচারকরা থাকতো, আইনজীবীরা থাকতো, আর অনেকেই থাকতো। তো কমন একটা প্রতিক্রিয়া দেখলাম, সবাই প্রথমেই নারীর প্রতি সহিংসতা কথাটা বললি, সবাই আগে প্রথমে নিজেকে টেস্ট করে, নিজেকে কল্পনা করে দেখে যে না, আমি তো এটা করি না, তাহলে এই আলোচনা কেন প্রাসঙ্গিক? মানে তার ফ্যামিলিতে হতেই পারে, একটা ফ্যামিলিতে আপনারা ভাই বোন খুবই সমান আচরণের শিকার হন, হতেই পারে একটা ফ্যামিলিতে আপনারা ভাই বোনরা একভাবে, আপনার আব্বা আম্মা এতটাই উদার এবং অগ্রগামী দৃষ্টি সম্পন্ন, যারা তারা আপনাদেরকে এক ধরনের উদার এবং খুবই আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ করেছে। হ্যাঁ, হতেই পারে, বাট ইট ডাজ নট মিন যে আপনার পাশের ফ্যামিলিতে সেম রিফ্লেকশন আছে, না। ইট ডাজ নট মিন দ্যাট ফ্যামিলিতে মানে সমাজে অ্যাজ এ হোল সবাই নারীর প্রতি একই দৃষ্টিভঙ্গি মেনটেন করে, না। অনেক সময় শুধু অন্যের নিপীড়ন এবং অন্যের অত্যাচার হওয়ার কাহিনী আপনি আমি জানি না বলেই তাদের ব্যথা আমরা অনুভব করতে ব্যর্থ হই। ঠিক আছে, আদিবাসী নারী, শুধু আদিবাসী, আমি আবার বলি, বাংলাদেশের এজ এ হোল কোনো নারী বর্গই, কোনো নারী শ্রেণীই নিরাপদ না, তাদের নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এর মধ্যে আদিবাসী নারী আরও বিশেষভাবে নির্যাতিত, এইটা অনুভব করা, এটা অ্যাপ্রিসিয়েট করা এবং এইটা নিরোধে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা, এইটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই জাতীয় ক্ষেত্রে আমরা যারা এরকম ইন্টেলেকচুয়াল কাজ করি, আলোচনা করি, বিতর্ক করি, ফেসবুকে অ্যাক্টিভিজম করি, রাস্তাঘাটে অ্যাক্টিভিজম করি, আমাদের কাজ হলো যেসব শাশ্বত ন্যায়দণ্ড, যেসব শাশ্বত দৃষ্টিভঙ্গি, যেসব শাশ্বত মূল্যবোধ দিয়ে আমরা মনে করি আমাদের রাষ্ট্রকে আমরা সাজিয়েছি, আমরা বানাতে চাই, সেই সব দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা যেন একটা কমন প্ল্যাটফর্মে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। যেন যারা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা নারীর সমানাধিকারে বিশ্বাস করে না, যারা আদিবাসীদের অধিকারে বিশ্বাস করে না, যারা সাধারণ মানুষের অধিকারে বিশ্বাস করে না, যারা নারীর পোশাকের স্বাধীনতায় বিশ্বাস করে না, যে ধর্ম পালনের অধিকারে বিশ্বাস করে না, মাজার ভেঙে দিচ্ছে। কারণ কোনো একটা ধর্মীয় গ্রুপ মনে করছে যে সে যে ধর্মীয় দৃষ্টিভঙ্গি পোষণ করে সেটাই শুধু সঠিক, মাজার থাকতে পারবে না। এই যে বৈচিত্র্য, যেটা সমাজে হাজার হাজার বছর ধরে আছে, মাজার কিন্তু একদিনের বিষয় না, 1 বছরের বিষয় না, 2 বছরের বিষয় না, হাজার হাজার বছর ধরে আছে, কিন্তু সেটাকেও ভেঙে দিচ্ছে।
তার মানে এটার কি অর্থ? এটার অর্থ হলো যে এতদিন পর্যন্ত একসঙ্গে থাকা গিয়েছে, আমরা থেকেছি, একসঙ্গে এগুলোর বিকাশও ঘটেছে, এবং সেখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছিল না, ঝগড়াঝাটি ছিল না, ব্যাপারটা তা না। বাট সামহাও আমরা একটা কোহেসিভ একটা সোসাইটিতে আমরা এক্সিস্ট করেছিলাম। কিন্তু এখন এমন একটা সময় এসে উত্তীর্ণ হয়েছে যে একটা গ্রুপ যে নিজেকে কোনো না কোনোভাবে প্রবল মনে করছে, শক্তিশালী মনে করছে, সে অন্য অপর গ্রুপকে নিশ্চিহ্ন করার জন্য লেগে গিয়েছে। এটা ভয়াবহ, এটা হতে দেওয়া যাবে না। এবং আমরা যারা ইন্টেলেকচুয়াল কাজ করি, আমরা যারা অ্যাক্টিভিজম করি, আমরা মনে করি এই যে শুভ বুদ্ধি, এই যে শ্রেয় বুদ্ধির যে এক ধরনের চর্চা, এইটা যত বেশি আমরা বাড়াতে পারি, তত আমরা আমাদের এই যে সিভিক যে স্পেস, আমাদের যে সুশীল এবং আমাদের যে স্বাভাবিক যে জায়গা, সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারবো। শেষে শুধু এটুকু বলি, আমাদের এখানে রাষ্ট্র গঠন পর্যায়ের একটা বড় ধরনের শূন্যতা অভ্যুত্থান পরবর্তী এখন চলছে। একটা পর্যায়ে আমাদের ক্রাইসিস ছিল কি? জাতি গঠনের ক্রাইসিস, যে আমরা আদৌ জাতি কিনা, আলাদা একটা জাতি কিনা, আলাদা একটা জাতি গোষ্ঠী কিনা। সেটা ব্রিটিশ আমলে এক ধরনের টানাপোড়েন গিয়েছে, 47-এ এক ধরনের আধা সমাধান হয়েছে, 71-এ এটার চূড়ান্ত সমাধান হয়েছে। 71-এ দুটো জিনিসের একবারে সমাধান হয়েছে। একটা হলো যে আমরা আলাদা একটা জাতি গোষ্ঠী, একটা জনগোষ্ঠী, এবং আমাদের আলাদা একটা ভূখণ্ড প্রতিষ্ঠার অধিকার আছে। এটা 71 সালে এটা সমাধান হলো। একই সঙ্গে আমাদের কিন্তু রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত এবং বাস্তবায়নও কিন্তু 71 সালে হলো। এরপরে আমাদের দরকার ছিল আমাদের মানস গঠন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের যে কাজ করা। কিন্তু এখন পর্যন্ত অভ্যুত্থান পরবর্তী আপনি নানা ধরনের স্রোতের যে পথ এবং তাদের যে বিভিন্ন ধরনের আন্দোলন এবং তাদের যে বিভিন্ন ধরনের দাবি দেওয়া দেখলে মনে হয়, যেটা আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়, একটা গোষ্ঠী বলছে এখনো পর্যন্ত আমরা জাতিই গঠিত হইনি। আমরা যে একটা একক জনগোষ্ঠী, আমরা এই বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা যে নিজেরা একটা জনগোষ্ঠী, এবং এই জনগোষ্ঠী যে স্বাধীন, এইটার যে মীমাংসা 71 সালে হয়েছে, এটা তারা মনে করে না। তারা মনে করে যে না, এই কাজ এখনও বাকি আছে, এই কাজ আমাদের আরও এখন করতে হবে। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা। আমাদের জাতি গঠন এবং রাষ্ট্র গঠনের ফয়সালা 1971 সালে ফাইনালি হয়ে গিয়েছে। 71 সালের পরে আমরা আর যাই করব সেটা হলো আমাদের নিজেদের ভবিষ্যতের আরও স্বাভাবিক করা এবং আমরা কি হতে চাই সেটার উন্নয়নমূলক ভবিষ্যৎ রূপ নির্ধারণ করা। ফলে সেকেন্ড রিপাবলিক বলেন বা অন্য যে কোনো নামই হোক না কেন, এমন যে কোনো ধরনের পদক্ষেপ বা চিন্তাভাবনা, যদি শোনেন, আওয়ামী লীগ একটা ভয়াবহ অন্যায় করেছে, সেটা হলো 71-কে সে তার ব্যক্তিগত ব্যাগে বা ঝুলিতে ঢুকিয়েছে। তো 71 এত বড় এক জিনিস, এটা তো যে কেউ তার ব্যক্তিগত ঝুলিতে ঢুকিয়ে সে তার এখান থেকে বেনিফিট বা ফায়দা নেওয়ার চেষ্টা করবে। আওয়ামী লীগ এই কাজ সবচেয়ে নিকৃষ্টভাবে করেছে। এখন আওয়ামী লীগ এই কাজ নিকৃষ্টভাবে করেছে বলে আমাদের প্রয়োজন 71-কে আমাদের সর্বজনের অর্জন হিসেবে সেটাকে আওয়ামী লীগীকরণ করা, সেটাকে আওয়ামী লীগ থেকে সেটাকে বাছাই করা এবং উদ্ধার করা এবং সেই স্পিরিটকে পুনঃপ্রতিষ্ঠা করা। কারণ 71 কিন্তু বৈষম্যের বিরুদ্ধেই সংগ্রাম ছিল। 71-এর আলোকে আমরা পরবর্তীতে যখনই এই রাষ্ট্র কোনো হায়েনার হাতে পড়েছে, কোনো স্বৈর শাসকের হাতে পড়েছে, আমরা তখন সেই রাষ্ট্রকে আবার উদ্ধার করার চেষ্টা করেছি। ফলে 24-এর গণঅভ্যুত্থানের আমাদের যে অর্জন, সেই অর্জন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে এবং একটা স্বাভাবিক, একটা বিকাশমান, একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ারই কিন্তু অর্জন। ফলে এই সব অর্জনের সব কিছুই ব্যর্থ হবে আমরা যদি নারীর অধিকার যদি আমরা নিশ্চিত না করতে পারি। এর মধ্যে আদিবাসী নারী এবং আদিবাসী জনগোষ্ঠী বাংলাদেশে, যেটা যদি স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে সচেতন জনগোষ্ঠী যদি আমরা গঠন করতে পারতাম, তাহলে যে সমস্যা কোনো ইস্যুই হওয়ার কথা না, কিন্তু সেই সমস্যা গত 50 বছরে এক বিশাল ইস্যু, এক বিশাল গলার কাটা হয়ে কিন্তু আমাদের এই রাজনৈতিক পরিমণ্ডলে মানে বিরাজ করছে, যেটা আদিবাসী ইস্যু। এর মধ্যে আরও স্পেসিফিক হলো যে আদিবাসী নারীর ইস্যু এবং আদিবাসী নারীর নিরাপত্তা। ফলে আজকের এই আলোচনায় আমি মনে করি আমাদের এই বিষয়ে খুবই মনোযোগ দিয়ে, খুবই দৃঢ়তার সঙ্গে বোঝার ব্যাপার আছে, এবং আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি কোনো কিছুই যেন আমরা প্রিকনসিভ নোশন থেকে ধরে না নিই। আজকালকার এই আর একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। এই জেন জি যারা আপনারা আছেন, জেনারেশন জেড, জেনারেশন আরও এক্স আসবে, জেনারেশন আরও কী যে আসবে, সব সিনেমার নামের মতো মনে হয়। সো ভালো, অনেক জেনারেশন আসুক, কিন্তু প্রত্যেকটা জেনারেশনের মানে শিক্ষার মাধ্যম এবং শিক্ষার উৎস ডিফারেন্ট। এআই অলরেডি মার্কেটে চলে আসছে। আমাদের আগামী 5-10 বছরের চিন্তাভাবনা, লেখাপড়া, আমাদের শিক্ষা, এডুকেশন, ক্লাসরুম সব কিছু বিপ্লবী পরিবর্তন আসতে যাচ্ছে। এখন এই যুগে এসে
অনেক কিছুই বদলে যাবে, আমাদের লার্নিং, আমাদের প্যাটার্ন, আমাদের চিন্তাভাবনা, কিন্তু যা বদলাবে না বা বদলানো উচিত না সেটা হলো আমাদের শাশ্বত যে মূল্যবোধ, আমাদের প্রেম, আমাদের দায়, আমাদের ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ। যে কোনো জাতি, গোষ্ঠী এবং ধর্মের ব্যক্তিরই তার নিজস্ব ধর্ম, তার নিজস্ব সংস্কৃতি পালনের স্বাধীনতা, এগুলো এআই এর উপরে নির্ভর করে না, এগুলো জেনারেশন এক্স বা জেনারেশন জেডের উপরে নির্ভর করে না। কি শাশ্বত, কি বদলানো উচিত না, কি আঁকড়ে ধরে থাকতে হবে আর কি বদলে দিতে হবে, এই পার্থক্য যদি আমাদের তরুণ প্রজন্ম না বুঝতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ এখন যে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে সে অস্থিতিশীলতা বাড়বে, কমবে না। কিন্তু আমি যে জেনারেশন এত বড় একটা ফ্যাসিস্ট রেজিমকে পতন ঘটাতে পারে, সেই জেনারেশনের সামর্থ্য, চিন্তা এবং প্রজ্ঞার উপরে আমার পূর্ণ আস্থা আছে। মনে করি আমরা ভবিষ্যতে আরও ভালো স্থিতিশীলতার দিকে যাব, কিন্তু সেই স্থিতিশীলতার দিকে কতটুকু যাব বা কত দ্রুত সময়ে আমরা যেতে পারি সেটা নির্ভর করছে আমরা নাগরিকদের পারস্পরিক অধিকারের, সমান অধিকারের সেফগার্ড বা সুরক্ষার ব্যাপারে আমরা কতটা অগ্রগামী এবং কতটা আমরা কঠোর অবস্থান নিতে পারি। বাংলাদেশের নাগরিকেই বিশাল পার্থক্য এবং অসাম্য বর্তমানে বিরাজমান আছে। এর মধ্যে আদিবাসী জনগোষ্ঠী এবং আদিবাসী নারী আরও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এবং অসাম্যের শিকার। সে বিষয়ে আমরা শুনবো এবং এই বিষয়ে সমাধানের জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আমি আইনের কথার পক্ষ থেকে, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, সহজ ভাষায়, আপনারা জানেন আইন একটু কঠিন হয়, ঘোরানো পেঁচানো হয়, এটা আইনের প্রয়োজনে দরকার আছে, আমি এটা বিরোধিতা করছি না, কিন্তু যা একটু কঠিন সেটাকে আবার খুব সহজ ভাষায়, সহজ ল্যাঙ্গুয়েজে সাধারণ মানুষের প্রচারের জন্য আইনের কথা নামে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আপনারা ফেসবুকে বা গুগল করলে আপনারা দেখতে পারবেন আমাদের কন্টেন্ট। আর রিডিং ক্লাব ট্রাস্ট একটা সিভিক স্পেস, মানে সকল মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারবে, ইন্টেলেকচুয়াল চর্চা করতে পারবে, নিজের মতামত প্রকাশ করতে পারবে, এইরকম একটা প্ল্যাটফর্ম। আমরা প্রতি সপ্তাহে লেকচার আয়োজন করি। আপনাদেরকে আজকের এই আয়োজনে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের পরবর্তী প্রোগ্রামে ধৈর্য ধরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব আরিফ খানকে তার চমৎকার বক্তব্যের জন্য। উপস্থিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে বক্তা ডালিয়া চাকমাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ। এই রোজার দিনে এত ট্রাফিক জ্যাম সব কিছু ঠেলে আপনারা যারা এখানে এসছেন, আমি এতটা এক্সপেক্ট করি না। আমি ভেবেছি হয়তো 2-3 জন জাস্ট থাকবেন, কারণ একে তো হচ্ছে নারী ইস্যু নিয়ে হ্যাঁ কথা হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনগুলো কোথায় গিয়ে যেন একটু গ্যাপ আছে। তার উপরে যদি হয় আদিবাসী নারীদের নিয়ে আলাপ, সেটা তো আর একটু বেশি দূরের ব্যাপার। আর আরিফ ভাই যেটা বলছিলেন খুব সুন্দর করে, যে যখনই আমরা অপর কারোর কোনো ইস্যুর কথা শুনে থাকি, তাদের অধিকারের দাবির কথা শুনে থাকি, আমরা নিজেদেরকে আগে পার্সোনালি জিনিসগুলো নিয়ে হচ্ছে দেন তারপরে বিচার করতে বসি। এবং দুঃখজনক হলেও সত্যি যে আদিবাসী নারীদের যে স্ট্রাকচারাল যে বৈষম্যটা আছে, বৈষম্য তো খুবই আমব্রেলা টার্ম, যেটা আরিফ ভাইও বলছিলেন, কিন্তু যখন বৈষম্য বিরোধীর কথা বলা হচ্ছে, খুবই শুনতে পাচ্ছি এই টার্মটা আমরা এখন, কিন্তু সেখানে আসলে ইন্টারসেকশনাল লেন্সটা কোথায়? আর আমি রিডিং ক্লাব ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি, আইনের কথাকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আদিবাসী নারীদেরকে নিয়ে এই বিশেষ আয়োজন করার জন্য। সাধারণত এটা খুবই বিরল একটা দৃশ্য, মেইন স্ট্রিম প্ল্যাটফর্মগুলোতে আদিবাসী নারীদেরকে নিয়ে শুধুমাত্র যে প্রোগ্রামগুলো, আমি জানি না আপনাদের কাছে এ ধরনের হরে দরে কোনো প্রোগ্রাম চোখে পড়ে কি না, কিন্তু এটা খুবই দুঃখজনক, কিন্তু সত্যি হচ্ছে সেটাই। হয়তো আমাদের শুনতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু আরিফ ভাইয়ের মতো করে আমি রিকোয়েস্ট করবো পার্সোনালি না নিতে। অ্যান্ড
একটা যেন কি বলতে চাইলাম, তো আদিবাসী নারীদেরকে নিয়ে প্রোগ্রাম আলাদা করে কেন আসলে হওয়া দরকার? কারণ আমরা যদি বলি মেইন স্ট্রিম কমিউনিটি অর্থাৎ বেঙ্গলি মেজরিটি, সেখানে নারী যেই ধরনের বৈষম্য কিংবা যেই ধরনের ভায়োলেন্সের শিকার হন, আদিবাসী নারী তাদের ভায়োলেন্সের ধরনটা কিছু জায়গায় শেয়ার্ড, আবার কিছু জায়গায় ভিন্ন। ব্যাপারটা শুধুমাত্র এখানে আরও অনেকগুলো লেয়ার আছে, যেমন দলিত যারা আছেন তাদের ভায়োলেন্সের ধরনটা ভিন্ন, তাদের বৈষম্যের ধরনটা ভিন্ন, যারা চা শ্রমিক আছেন তাদের ওটা ধরনটাও ভিন্ন। এবং সবগুলো নিয়ে যখন কথা বলবো, এ কারণে আসলে আলাদা আলাদা করে কথা বলতে হয়। আমরা যারা নারী অধিকার নিয়ে কাজ করছি, শিরিন আপাও নিশ্চয়ই এগ্রি করবেন আমার সাথে, যে আমাদেরকে শুনতে হয় যে আলাদা করে বলার কি দরকার। আমি যখন আদিবাসী নারী হিসেবে যখন আদিবাসী কমিউনিটির মধ্যকার পেট্রিয়ার্কাল চর্চাগুলো নিয়ে কথা বলছি, তখন শুনতে হয় যে আমাদের মধ্যে তো এই ধরনের সমস্যা নাই বাঙালি কমিউনিটির মতো, তাহলে আলাদা করে কেন বলতে হচ্ছে? আমরা আসলে জাতিগত বিভাজন করছি কি না, এই ধরনের প্রশ্নের মুখোমুখি আমাদেরকে হতে হয়। কিন্তু আমাদের বুঝতে হবে, আলাদা করা বলা মানে আলাদা করে ফেলা নয়। আলাদা করে বলা মানে যাতে সেটা একটা পরিপূর্ণ গঠনতন্ত্রের মধ্য দিয়ে একটা স্ট্রাকচারাল ইনক্লুশন ঘটে। ইনক্লুশনের জন্যই এই আলাদা করে বলাটা। এক্সক্লুশন আছে বলেই তো আসলে ইনক্লুশনের কথাগুলো বলতে হয়। আমি জানি না আমার কথা কতটা বোধগম্য হচ্ছে, আমি বক্তা না, আমি মূলত লিখতে পছন্দ করি। তারপর জ্বরে হচ্ছে মাথা এলোমেলো হয়ে আছে, আই ডোন্ট নো। যদি কোথাও কোনো গ্যাপ হয়, আই থিঙ্ক আমাদের প্রশ্ন উত্তর পর্বে এই জিনিসগুলো হয়তো বা আমরা অ্যাড্রেস করতে পারবো। আর আইনের কথার জাকি আপা আমাকে বারবার বলেছিলেন যে সহজ করে বলতে হবে, ডালিয়া আপা সহজ করে কথা বলতে হবে। আমি জানি না জটিল জিনিস কীভাবে সহজ করে বলতে হয়, আপনারা হয়তো বাকে হেল্প করবেন এই জায়গায়। আমি শুরুতে কিছু কেস স্টাডিজ দিয়ে বুঝাতে চাই যে আদিবাসী নারীর স্ট্রাগলটা, ভিন্নতাটা কোথায়। 2017 সালে, আমি জানি না আপনাদের এখানে মনে আছে কি না, নাইক্ষ্যংছড়ির 2 জন মারমা নারী রেপের শিকার হন এবং এই রেপের সাথে জড়িত ছিলেন ওখানকার নিরাপত্তা প্রদানকারী যে বাহিনী আছেন, সেই বাহিনীর লোক সেখানে যুক্ত ছিলেন। পরবর্তীতে এটা নিয়ে যখন লাইমলাইটে আসে, মিডিয়া যুক্ত হয়, কারণ এটার সাথে অনেকগুলো আদিবাসী অধিকার কর্মী অনেকজন তারা যুক্ত ছিলেন এবং খুব জোরালোভাবে এটার জন্য কাজ করেছেন, যে কারণে এবং আন্তর্জাতিক নানান রকমের প্রচারণার মধ্য দিয়ে জিনিসটা তখন লাইমলাইটে আসে। এখন যেটা হলো যে এরপর অনেক ঘটনা ঘটলো, যারা ওই নারী দুজনকে বিচারের জন্য যারা কাজ করেছিলেন তাদের উপরে হামলা করা হলো এবং পরবর্তীতে ওই 2 জন নারী কোথায় আছেন আমরা জানি না। এটা গেল একটা। এরপরে আমি ম্রো কমিউনিটির, বান্দরবানের ম্রো কমিউনিটির একটা দৈনন্দিন জীবনের স্ট্রাগলের কথা শেয়ার করতে চাই। আমার ম্রো একজন নারীর সাথে পরিচয় হয়। ওই মেয়েটা অনেক কষ্ট করে পড়াশোনা করে এত দূরে এসছে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে সে কেন কিভাবে এই প্রণোদনা পেল, এত দূর কষ্ট করে এই পর্যায়ে আসার, এই লড়াইটা করার সাহস সে কোথায় পেল। তারপরে সে বলছিল যে তাদের প্রতিদিনকার জীবনে যে ধরনের ভায়োলেন্সের মুখোমুখি সারাক্ষণ হতে হয়, এই জিনিসগুলো হচ্ছে তাকে মোটিভেট করেছে। সে জানে এই ভায়োলেন্সগুলোর সাথে পাঙ্গা দেওয়ার জন্য তাকে ওই স্ট্রাকচারাল যে বৈষম্য আছে সেখান থেকে বের হতে হবে, এবং এই বৈষম্য থেকে বের হওয়ার একমাত্র উপায় তার কাছে মনে হচ্ছে শিক্ষা। তার মুখের ভাষায়
তার দৈনন্দিনকার স্ট্রাগলগুলো কী। তাদের আপনারা জানেন যে আদিবাসীদের যে লাইফস্টাইল অ্যান্ড লিভিং কন্ডিশন, আমাকে দিয়ে প্রথমত আপনারা আদিবাসী জীবন বুঝতে যাবেন না, এটা অনুরোধ রইল। এটার মধ্যে অনেক ইন্টারসেকশনাল আইডেন্টিটি রয়েছে। আজকে আমার নামের সাথে একটা চাকমা, একটা লেজ আছে, অ্যান্ড এই চাকমা একটা কমিউনিটি হিসেবে আমাকে কিছু প্রিভিলেজ দিয়েছে। এটা বাংলাদেশের পুরো ইন্ডিজেনাস যত কমিউনিটি আছে তার মধ্যে চাকমা হচ্ছে সবচেয়ে মেজরিটি, অ্যান্ড মেজরিটি একটু কিছু প্রিভিলেজ তো হোল্ড করেই। এটার একটা হিস্ট্রি তো আছে, কে কীভাবে প্রিভিলেজটা আগে পেয়েছে, কে কীভাবে পরে পেয়েছে, এবং কে আসলে এক্সক্লুড হয়েছে, এটার একটা হিস্ট্রি আছে, ওটার আলাপে না যায়। তো আজকে এই যে যারা কিনা প্রান্তিক আদিবাসী যারা আছেন, যারা জুম চাষ করেন এবং যাদের আসলে সোকল্ড মেইন স্ট্রিমে যে ল্যান্ডের ধারণা, সেই ভূমির ধারণা তাদের নাই। সো রাষ্ট্র যখন গঠিত হলো এবং আদিবাসীদের এই যে ভূমি সম্পর্কে তাদের যে দর্শন, জ্ঞান, চর্চা, সেইটাকে আমলে না নিয়েই হচ্ছে একেবারে ভিন্ন একটা জাতিকে, যাদের সাথে আমাদের একদম পুরো বৈচিত্র্য আছে, সেই রকম মানুষকে ওখানে জোরপূর্বক বসানো হলো। নেগোসিয়েশনটা তো ছিল না। কি হলো, সে ম্রো কমিউনিটি যে নারীর মুখে শুনেছিলাম, খুবই প্রান্তিক একটা গ্রাম থেকে সে উঠে এসছে, যেখানে আসলে বাস থেকে নেমে অনেকটুকু হেঁটে যেতে হয়। তো সে বলছিল যে আমাদের তো মেয়েরা হচ্ছে বন জঙ্গল থেকে কাঠ নিয়ে আসে, ফলমূল এটা ওটা নিয়ে আসে, এখন আমরা ওটা পারি না আর। কেন? কারণ ওখানে প্রায়শ যে স্যাটলার যারা আছেন, আপনাদের স্যাটলার শব্দ আপত্তি নাই তো? কারণ আমরা সেপ্টেম্বর অক্টোবরের পর দেখতে পাচ্ছি যে সমতলে যারা আছেন ওনারাও হচ্ছে এই শব্দটাকে খুব ওন করছেন এবং আমাদের খুব অস্বস্তি হচ্ছে। তো ওখানে যারা স্যাটলার বেঙ্গলি মেল যারা আছেন, তারা হচ্ছে ওইসব নারীরা যখন ওখানে জঙ্গলে যায় সেই গাছ বা সবজি এটা ওটা নিয়ে আসার জন্য, প্রায়শ নারীরা রেপের শিকার হন। দেন আই আস্কড হার, তারপরে কি হয়? তারপরে বললো যে সেই নারীদের এরপরে কখনো কখনো বিয়ে হয় না, আবার বিয়ে হলেও হচ্ছে যে প্রতিবন্ধী পুরুষ তাদের সাথে বিয়ে দেওয়া হয়, না হয় হচ্ছে ওই মেয়েগুলো পালিয়ে চলে যায়। এখন কেন বিচারটা কেন হয় না? তারপর সে উদাহরণ দিল তাদের পাশের বাসার এক পরিবারের কথা, যে ভদ্রলোক তার মেয়ে এরকম রেপের শিকার হয়ে পুলিশের কাছে যায় এবং পুলিশ তাকে মারধর করে বের করে দেয়, মামলা নেওয়া হয়নি। এবং ওই মেয়েটা আমাকে ভয়াবহ একটা তথ্য দেয়, এই রেপের ঘটনা ওখানে খুবই ফ্রিকোয়েন্টলি হয়। আমরা হয়তো বা ফেসবুকের কল্যাণে আজকাল, মেইন স্ট্রিম মিডিয়ার কথা তো বাদই দিলাম, ফেসবুকের কল্যাণে আমরা দু একটা ঘটনার কথা শুনতে পাই, কিন্তু কোন ঘটনা সামনে আসছে সেটাও তো আসলে অনেকগুলো পর্ব ফেলে আসে, রাইট? হয়তো বা যে কিনা ভিকটিম, সে তার মধ্যে যদি সচেতনতা থাকে, তার মধ্যে যদি ওই সাহসটা থাকে, পারিবারিক সামাজিক ব্যারিয়ারগুলো ভেঙে দেন হয়তো বা সে কোনো মানবাধিকার কর্মীর কাছে আসতে পারে। তারপরে জিনিসটা জটিলতাগুলো রেখে বা সেগুলোর সাথে হচ্ছে ডিল করা যায়। কিন্তু প্রাথমিক যে ব্যারিয়ারগুলো, অর্থাৎ সামাজিক পারিবারিক যে কি বলে এটা, যে সমস্যাগুলো আছে একটা ভিকটিমকে যে ফেস করতে হয়, সেইগুলোকে ডিল করে আসলে কতজনের পক্ষে সম্ভব হয় এই জিনিসগুলো নিয়ে কথা বলার। তার উপর ওখানে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী, আপনারা জানেন ওখানে সার্ভেইলেন্স অত্যন্ত প্রকট, এটা এখানকার মতো না। এরপরে এটা গেল আরেকটা কেস। প্রথমটা গেছে হচ্ছে নিরাপত্তা বাহিনী দ্বারা আগ্রাসন, দ্বিতীয় গেল হচ্ছে গিয়ে ওখানে যারা সেটলার আছেন তাদের দ্বারা আগ্রাসন, তৃতীয়ত এবার যে কেসটা বলবো সেটা হচ্ছে আমরা ট্যুরিজম নিয়ে একটা কাজ করছি এবং সেখানে যারা ট্যুরিস্ট স্পটগুলোর কাছাকাছি যেসব কমিউনিটিগুলো আছে আমরা সেখানে ইন্টারভিউ নিয়েছিলাম
এবং নারীদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে ট্যুরিস্টদের কারণে আপনারা কোনো হ্যারাসমেন্টের শিকার হন কি না, এবং তারা প্রত্যেকেই বলেছেন যে ট্যুরিস্টরা কোনো না কোনোভাবে তাদের সাথে এমন আচরণ করে থাকে যেটা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। আপনারা জানেন আদিবাসী নারীরা একটু স্বাধীনভাবে বিচরণ, আমি স্বাধীনভাবে বিচরণ মানে মানসিকতার কথা বলছি না, আমি বলছি মোবিলিটির কথা। আমরা এখন একটা পরিবারের কাঠামোর মধ্যে থাকছি, একটা উঠান থাকে, কিন্তু গ্রামে তো ব্যাপারটা গ্রামের বাউন্ডারির আইডিয়া কিন্তু এরকম না। আদিবাসী নারীদের যে মোবিলিটির যে বিস্তারের যে পরিধি, এই যারা কিনা ট্যুরিস্ট হিসেবে ওখানে যাচ্ছেন তাদের যে নজরদারি, শুধুমাত্র নজরদারি না, তাদের যে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি আদিবাসী নারীদেরকে নিয়ে, সেই দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু সেখানকার নারীদের মোবিলিটি অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তারা যখন কাজের জন্য বাইরে যাচ্ছেন, পরিবার থেকে এক ধরনের একটা চাপ তৈরি করা হয়, না এত দূর যাওয়ার দরকার নাই। এবং পোশাক আশাক নিয়ে নানান রকম মন্তব্য শুনতে হয়। আপনারা জানেন কিনা জানি না, বা আপনারা পার্বত্য চট্টগ্রামে গেছেন কিনা জানি না, ম্রো কমিউনিটির নারীদের আগে পোশাক ছিল হাঁটু পর্যন্ত, এটা কোনো সমস্যাই ছিল না। কিন্তু এখন যখন ট্যুরিস্ট ওখানে যাচ্ছেন, যত্রতত্র কোনো অনুমতি ছাড়া ছবি তুলছেন, তাদের পোশাক এখন লম্বা হয়ে গেছে। এগুলো হচ্ছে কনসিকুয়েন্স। কীভাবে এই ভায়োলেন্সগুলো নারীদের মোবিলিটি, নারীদের এটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, সীমিত করে তুলছে। এই যে কয়েকটা কেস স্টাডি আমি শেয়ার করলাম, এটার মধ্য দিয়ে বোঝা কি যাচ্ছে কিনা আমি জানি না, যে সো কল্ড মেইন স্ট্রিম বেঙ্গলি নারীদের যে ধরনের ভায়োলেন্সের ধরনগুলো থাকে, এটা থেকে কিন্তু আদিবাসী নারীদের ভায়োলেন্সের ধরনটা ভিন্ন। কথা হচ্ছে যে তাহলে সমাধানটা কি? সমাধান তো তখনই আসবে যখন কিনা আমি আলোচনার টেবিলে থাকব। আমি আলোচনার টেবিলে নাই, আমাকে বলা হচ্ছে আমি নাই, তখন তো আসলে আমার কথা আসবেও না। একদিকে তো আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে আদিবাসীদেরকে একদম অস্বীকার করা হয়েছে। তারপরে আমরা যখন জেন্ডার বেসড ভায়োলেন্সের কথাগুলো এখন আমরা খুব শুনছি এবং এগুলো নিয়ে কাজ হচ্ছে, কিন্তু জেন্ডার বেসড ভায়োলেন্সের রিপোর্টগুলো আপনারা যদি দেখেন যে খুবই ডিসেগ্রিগেটেড ডেটা একদমই নেই ওখানে। ভায়োলেন্স আমি গত কয়েকদিন আগেই বিবিএসের একটা রিপোর্ট বের হলো জেন্ডার বেসড ভায়োলেন্সের, এটা হচ্ছে 2025 সালের এইটাই। এর আগে ছিল 2015 সাল। 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত কী ধরনের সহিংসতা হয়েছে নারীদের উপরে সেটা নিয়ে রিপোর্ট এসছে, এবং সারপ্রাইজিংলি তাদের ভায়োলেন্সের ধারণা এত লিমিটেড। সেখানে দেখতে পাচ্ছিলাম যে ভায়োলেন্সকে তারা ডিফাইন করেছে সেক্সুয়াল ভায়োলেন্স, তারপরে ডোমেস্টিক ভায়োলেন্স, সেখানে আবার পার্টনারের ধারা কে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছেন, এই জিনিসগুলো। কিন্তু ইন্ডিজেনাস সহ আরও অন্যান্য যারা মার্জিনালাইজড কমিউনিটি বা ওই আইডেন্টিটির লোকজন আছেন, তাদের ভায়োলেন্সের ধরনটা তো ভিন্ন। তাদের ভায়োলেন্সের কথাগুলো তাহলে কোথায়? বাংলাদেশ হোক, মানে গত ফেসিস্ট রেজিমে হোক বা যেটাই হোক, বাংলাদেশ জেন্ডার বেসড ভায়োলেন্স নিরসনে একটা ইন্টারন্যাশনালি একটা ভালো অবস্থান নিচ্ছে বলে মাঝখানে আমরা শুনতে পেয়েছিলাম। কিন্তু যেখানে কিনা
এই যে বিভিন্ন রকমের সমাজের মধ্যে যে বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে, সেখানে আরও ডিফারেন্ট ধরনের আইডেন্টিটি মানুষের উপরে, নারীদের উপরে যে ভায়োলেন্সগুলো আছে, সেগুলো যখন ওভারলুকড হচ্ছে, দেখাই যাচ্ছে না, এটা কখনোই কমপ্লিট হতে পারে না। অ্যান্ড এটার জন্য ইনক্লুড করার জন্য বর্তমানে কথা হচ্ছে নানান রকমের অর্গানাইজেশন থেকে, এবং ইন্টারন্যাশনাল এগুলোর জন্য চাপ হচ্ছে। কিন্তু আই ডোন্ট নো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এই ইন্টারসেকশনাল লেন্স তারা দেখার জন্য, এটার জন্য কতটা প্রস্তুত। অ্যান্ড গতবার বিবিএসের একজনের সাথে আমি প্রশ্ন করেছিলাম একটা প্রোগ্রামে যে ইন্ডিজিনাস নারীদের উপরে যে ভায়োলেন্সগুলো, সেগুলোকে আপনারা অ্যাড্রেস করার জন্য কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন কি না। এবং তিনি বলছিলেন যে তারা সামনে একটা কাজ করবেন বিবিএস থেকে, যে বাংলাদেশে আদিবাসী জনসংখ্যা কতজন এবং তাদের ভাষা কতগুলো আছে, তাদের অক্ষর কি, এগুলো নিয়ে কাজ করবেন। এবং এটা খুবই দুঃখজনক যে আজকে স্বাধীনতার এত বছর হয়ে গেছে, কিন্তু আদিবাসী ভাষা নিয়ে, জনসংখ্যা নিয়ে কাজ মাত্র শুরু হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যেই স্ট্রাকচারাল ভায়োলেন্সগুলো আছে, সেগুলো তো দিনকে দিন ডেন্স হচ্ছে। সেপ্টেম্বর অক্টোবরে যখন চিটাগং হিল ট্রেক্সে ভায়োলেন্স শুরু হলো, আপনারা সবাই জানেন। আমি জানি না আপনাদের মনে আছে কি না, এবং আদিবাসী কমিউনিটির উপরে ভায়োলেন্সগুলো শুরু হওয়ার পরে আমরা আসলে মেইন স্ট্রিমের মধ্যকার আদিবাসী চিন্তাগুলো, সমাজের যে চিন্তাগুলো আছে, সেই জিনিসগুলো বুঝতে আমাদেরকে হেল্প করেছে, এটা বলতে হয়। আরিফ ভাইও বলছিলেন যে এই যে আমরা এখন যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, এগুলোর একটা হয়তো বা একটা ভালো দিক হচ্ছে আমরা বুঝতে পারছি কোথায় গ্যাপগুলো আছে। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন চিটাগং হিল ট্রেক্সের ভায়োলেন্সগুলো নিয়ে কথা বলছিলাম, সেই সাথে আমরা মেইন স্ট্রিমে যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের কাছ থেকে, বা সুশীল আছেন তাদের কাছেও আমরা এক্সপেকটেশন রাখছিলাম এগুলো নিয়ে কথা বলার জন্য। আমরা কিছু জিনিস খেয়াল করলাম। এক হচ্ছে কেউ কেউ সেই পুরনো ন্যারেটিভেই ফিরে গেলেন যে বাইরে থেকে ইন্ধন আছে। আরেকটা হচ্ছে ন্যারেটিভ, আরেকটা তো কোনো ন্যারেটিভ মানে সাইলেন্স। এবং যখন আপনারা জানেন যে 5ই আগস্টের পরে অনেকগুলো কিন্তু ধর্ষণের ঘটনা ঘটেছিল চিটাগং হিল ট্রেক্সে, এবং আমরা এগুলো নিয়ে যখন কথা বলেছিলাম, মেইন স্ট্রিমে বেশিরভাগ মানুষই চুপচাপ ছিল। মেবি ওই যে আরিফ ভাই যেটা বলছিলেন যে আমার সাথে হচ্ছে না, তো হচ্ছে না মনে হয়। তখন আমি অনেককে বলেছিলাম যে যে চেতনা থেকে আসলে এই ভায়োলেন্সগুলোকে ইগনোর করা হচ্ছে কিংবা জাস্টিফাই করা হচ্ছে, ঠিক সেম জিনিসটাই কিন্তু একটা সময় যখন নিজের ঘরে সেটা চলে আসবে, তখন করার কিছু থাকবে না। আমরা যারা নিজেদের অধিকারের জন্য বা মানুষের অধিকারের জন্য কথা বলছে, আমাদের ওই ঐক্যতা থাকা খুব জরুরি, যে কিভাবে সবগুলো সংকট একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, অ্যান্ড কিভাবে হচ্ছে আমরা একসাথে কাজ করতে পারি। এবং একসাথে কাজ করতে গেলে এমন না, এটা ভাবা আমাদের উচিত হবে না যে আজকে নারী আন্দোলনের জন্য যে পলিসিগুলো নেওয়া হবে, সেই পলিসিগুলো নিলে আচ্ছা মনে হয় যে বাংলাদেশের সকল নারীর সমস্যার সমাধান হয়ে যাবে। ব্যাপারটা ঠিক ওরকম না। প্রত্যেকটা আদিবাসী নারীদের যে স্ট্রাকচারাল ভায়োলেন্সগুলো আছে, সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আলাদা করে আসলে পলিসির দরকার আছে। আলাদা করে যে অর্গানাইজেশনগুলো আছে তাতে আলাদা করে এটা অ্যাডভোকেসি লেভেলে কাজ করতে হবে। এই আলাদা করে করা দরকার, কারণ না হলে
আমরা তো সমতার কথা বলছি, সমতা অনেক পরের ব্যাপার। আগে তো জীবন বেঁচে থাকতে হবে, তারপরে আমি সমতার কথা বলবো। আমরা আদিবাসী কমিউনিটির মানুষ যখন আমরা একটা সার্ভাইভাল মোডে আছি, আমাদেরকে এখন সমতার কথা বলে লাভ নাই। জীবন নিয়ে পালানো মানুষকে হচ্ছে তাদের কাছে সমতার কথা বলা যায় না। আগে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তার ব্যবস্থা করা তো তখনই আসবে যদি হচ্ছে আগে স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশে ইন্ডিজেনাস আছে। ইন্ডিজেনাস হোক, আদিবাসী, উপজাতি, যে শব্দে হোক না কেন, এইটা তো মানতে হবে যে মূলধারার যে বাঙালি কমিউনিটি আছে, যে মেজরিটি কমিউনিটি আছে, সেখান থেকে আদিবাসী যারা আছেন, যে নামে ডাকি না কেন, তাদের জীবনাচরণ ভিন্ন। তাহলে এই মডার্ন ন্যাশন স্টেটের যে বর্ডার, এই বর্ডারের মধ্যে যখন ভিন্ন ভিন্ন জীবনাচরণের মানুষ একসাথে থাকা শুরু করলো, তা এই মানুষগুলোকে কিভাবে হচ্ছে একসাথে করা যায়, সেইটার জন্য এখন কোনো স্টেট নিতে পারে যে হ্যাঁ তাদেরকে ইনক্লুড করা, আবার কেউ কেউ হয়তো মনে করেন আর তো তারা তো সংখ্যায় কম, সো তাদেরকে ওভারলুক করলেও চলে। কিন্তু ডেমোক্রেসির ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টটা তো ওটাই যে রাষ্ট্রের সবচেয়ে যে ভালনারেবল, সে তার বেসিক রাইটসটা পাচ্ছে কিনা। সো বাংলাদেশে ডেমোক্রেসি আছে নাকি নাই, সেটা পরিমাপটা করব আমরা যারা সো কল্ড মূলধারার যে প্রিভিলেজ বলি, যে কন্ডিশনগুলো আছে, সেগুলোর বাইরে আছি। আমাদেরকে নিয়ে পরিমাপ করা যাবে বাংলাদেশে ডেমোক্রেসি আছে কিনা নাই। কারো কি কোনো প্রশ্ন আছে ইন দ্য মিন টাইম? সো আমি এগুলো পিক করতে পারি। ওকে, এখন বাংলাদেশে যে পলিসি অ্যাডভোকেসির কথাগুলো বলছিলাম, খুবই হাস্যকরভাবে বাংলাদেশ হচ্ছে আইএলওর যে 102 যেটা ছিল সেটার সাথে তারা এগ্রি করে, কিন্তু আইএলও পরবর্তীতে যে 169 যে কনভেনশনটা করে সেটার সাথে জন্য বাংলাদেশ এগ্রি করে নাই, বিকজ সেটার জন্য যেই সেফগার্ডিংটা দেওয়া দরকার, বাংলাদেশ ইজ নট রেডি ফর দ্যাট। এটার সাথে ভূমি সম্পর্ক জড়িত। এখন কথা হচ্ছে যে ভূমি সমস্যাটা রাষ্ট্র যে ব্যবস্থাটা নিচ্ছে, অর্থাৎ ওকে ভূমি ছাড়াই তার আদিবাসী দরকার, ওখানে ট্যুরিজম চালানো যাবে, আমাদেরকে চমৎকার চমৎকার পোশাক পরিয়ে হচ্ছে কালচারাল প্রোগ্রামগুলোতে নাচ গান করানো যাবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভূমি ছাড়া তো আসলে আমি আদিবাসী হতে পারবো না। তো এই ডিফারেন্সটা একটা রাষ্ট্র সে কীভাবে দেখাতে চায়, এইটা প্রশ্নটা আসলে আপনারা যারা মূলধারা কমিউনিটির মানুষ আছেন আপনাদেরকেই করতে হবে। বিকজ 5 আগস্টের সময় আমরা অনেক হোপফুল হয়ে উঠেছিলাম। আমরা দেখেছিলাম যে মেইন স্ট্রিম কমিউনিটি যদি আমাদের কথা বলে, সেই ভয়েসটা অনেক অ্যাম্প্লিফাইড হয়। যেই কথাগুলো আমাদের পূর্বসূরীরা, আমার পূর্বসূরীরা আজকে 40-50 বছর ধরে কথা বলে আসতেছেন, কিন্তু সমতলে জিনিসগুলো উঠে আসে নাই, মিডিয়াতে কখনো এগুলো উঠে আসে নাই। কিন্তু সেই কথাগুলো আমরা দেখলাম যে আগস্টের সময়, জুলাইয়ের সময়, যখন সেই আন্দোলনের সাথে যুক্ত সামনের সারির মানুষগুলো যখন আমাদের কথা বললেন, আমরা বুঝতে পারলাম, দেখলাম যে না, আমাদেরকে নিয়ে মানুষ দেখছি অনেক ভালো কথা বলছে, তারা আমাদের অধিকারের দাবিকে সমর্থন জানাচ্ছে। বুঝতে পারলাম যে আমাদের কথা শুধু আমরা বলে হয় না, এই মেজরিটি যারা আছে, ডেমোক্রেসির এইটা আরেকটা শর্ত, মেজরিটিকে রেসপন্সিবল আচরণ করতে হয়। এখন সে আচরণটা কিভাবে তাদেরকে দায়বদ্ধ করা যায়, সেটা হয়তো বা আমাদেরকে অনেক কথা বলতে হবে, এই ধরনের আরও আলাদা আলাদা করে প্রোগ্রাম করতে হবে, না হলে মানুষের যে তার বৈষম্যের যে বিভিন্ন ধরন, যে আলাদা আলাদা ধরন, ওই জিনিসগুলোকে অ্যাড্রেস করা যাবে না একটা আমব্রেলা টার্ম দিয়ে।
এইটা আমরা এখন খুব কঠিন সময় আছে আমি জানি, এবং কঠিন সময় যেটা হয় যে আশার বাণী পাওয়া যায় না, এবং আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এটা তো ঠিক যে বিপ্লবের পথ একদিনের না, এটা আমাদেরকে 5ই আগস্ট বুঝিয়ে দিয়েছে। এবং বাংলাদেশ ইজ নট রেডি ফর রেভলিউশন, এটা হচ্ছে সত্য, খারাপ লাগলেও এটাই সত্য। কিভাবে এটা হতে পারে এটা হয়তো সবাইকে মিলেই ঠিক করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডালিয়া চাকমাকে তার তথ্য সমৃদ্ধ ও সাহসী বক্তব্য উপস্থাপনের জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের লেকচারের আলোচক, লেখক ও গবেষক জনাব পাভেল পার্থ। এই পর্যায়ে সম্মানিত আলোচকের হাতে উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রিডিং ক্লাব ট্রাস্টের প্রধান নির্বাহী জনাব জুলফিকার ইসলামকে। সম্মানিত সুধীবৃন্দ, জনাব পাভেল পার্থকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সনে বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক ইনস্টিটিউট আছে, এটির নাম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। তারা বাংলাদেশের একটি ভাষা জরিপ প্রকাশ করেছে। সেই ভাষা জরিপে তারা দেখিয়েছে বাংলা এবং উর্দু সহ বাংলাদেশে 41টি মাতৃভাষা আছে। বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরোর কথা ডালিয়া চাকমা এইমাত্র বললেন, সেই পরিসংখ্যান অধিদপ্তর জানিয়েছে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর মাত্র 1 ভাগ হচ্ছে আদিবাসী জনগোষ্ঠী। তাহলে একটি দেশের 1 ভাগ জনগোষ্ঠী যদি সেই দেশের সবচেয়ে বেশি ভাষায় কথা বলে, মানে সবচেয়ে বেশি ডাইভার্সিফাইড ভাষায় কথা বলে, এই রকম একটা হচ্ছে যে বৈচিত্র্যময় বর্গ নিয়ে যখন আসলে আমরা কথা বলি, কোট আনকোট একটি আসলে আমব্রেলা এরকম টার্মের মধ্যে যে আদিবাসী, তখন অনেক ধরনের আসলে ঝামেলা তৈরি হয়। এবং আরেকটি বিষয় যে এখানে আদিবাসী নারী যে বর্গটিও আসলে ব্যবহার করা হয়েছে, এখানে ডালিয়া চাকমা আলোচনা করেছেন যে এটি কোনোভাবেই হচ্ছে যে আমরা একসাথে আসলে বুঝতে পারবই না, কখনোই আসলে সম্ভবই নয় সেটি। কারণ এই বাংলাদেশে চাকমাদের মতো একটি পিতৃসূত্রীয় মানে আদিবাসী সমাজ আছে, ঠিক আবার এই বাংলাদেশেই খাসি, মান্দি, লেঙ্গামদের মতো মাতৃসূত্রীয় সমাজও আছে। তাহলে এগুলো তো খুবই জটিল আসলে ভাগ এবং বৈচিত্র্য। তো সেক্ষেত্রে যখন একক বর্গে আসলে বিষয়টি বলা হচ্ছে, তখন অনেক কিছু আসলে আমাদের চিন্তা করতে হয়। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আইনের কথা এবং রিডিং ক্লাব ট্রাস্ট, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই। চাকমা ভাষায় জুজু, ডালিয়া সহ সবাইকে অগাসা, খুলুমকা, রিমচাকসুয়া, হিঙা জানাই। তো একটা আমরা ঠিক আসলে বহুবার বলেছি যে এটা আসলে তর্ক নয়। ঠিক এখানে আসার আগেও এই পোস্টারটি যখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধুদের সাথে শেয়ার করেছি, তখনও আসলে ওই কোট আনকোট কুতর্কটি তোলা হয়েছে যে আসলে আদিবাসী কেন। এটির বহু ব্যাখ্যা আসলে আমরা দিয়েছি, প্রমাণ সমেত ব্যাখ্যা, মানে ব্যাখ্যা যেভাবে দিতে হয়, প্রমাণ যেভাবে দিতে হয়, মানে আপনি একদমই বিদ্যায়তনিকভাবে বা আমরা যেটাকে বলি পার্টিসিপেটরি রিসার্চ, সেভাবে যেভাবে আসলে দিতে হয়। এবং এই ধরনের উপাত্ত যেটি অনেকের পক্ষে আসলে সম্ভব নয়, কারণ 40 বছর ধরে আপনি তো কোচদের সাথে কাজ করেননি, থাকেননি, সেই নারীদেরকে আপনি চিনেন না যারা আসলে মারা গিয়েছেন, যারা তেভাগা, টনকো, নানকার বিদ্রোহ করেছেন, আপনি তাদের চিনেন না, আপনি তো জানেনই না তারা মারা গিয়েছেন। তো সেখান থেকে যখন আমরা উপাত্ত দাঁড় করাই, তারপরে যখন আসলে বলা হয় এবং গুলিয়ে ফেলে বলা হয় আদিবাসী শব্দটি কেন ব্যবহার করছে, আমরা বারবার বলেছি যে এটা একটা সেলফ ডিটারমাইন্ড পরিচয়। এটা 1921 সনের আগে থেকে বহুল ব্যবহৃত শব্দ, তার বহু প্রমাণ আছে। এটি হচ্ছে যে আপনার মহামারী, প্রথম যে মহামারী কলেরা, বসন্ত, সেই সময়ে ব্যবহৃত শব্দ। এটি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত শব্দ। নওগাঁতে মানে আদিবাসী পাহাড়পুর উচ্চ বিদ্যালয়, এটা 1944 সনে তৈরি হয়েছে। তার আগে 1921 সনের স্কুলের মধ্যে আপনি এই নাম পাবেন।
পারবেন। এখন ঝামেলা হয়েছে যে আপনি জোর করেও কেন আসলে এটা আমরা বুঝতে পারছি না। আমরা যদি আদি বাসিন্দা শব্দের সাথে আদিবাসী শব্দটিকে গুলিয়ে ফেলি জোর করে, তাহলে তো এটা আমরা বুঝতে পারবো না, এটা বোঝা সম্ভব নয়। আর যে রাষ্ট্রের আইনের কথা বলছেন, রাষ্ট্রের আইনেই আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছে। আগে তো আদিবাসী আইনটা পড়তে হবে। যারা রাস্তায় হামলা করেছেন তারা কোনোদিনও, আমরা একদম ওই সময় বলেছি, তারা কোনোদিনও বাংলাদেশের সংবিধানেও পড়েননি, আইনটিও পড়েননি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন 2010 বলেছে বাংলাদেশের আদিবাসী তারাই যারা এই আইনের তফসিলে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে হচ্ছে স্বীকৃত। তাহলে বাংলাদেশের স্বীকারিত করেছে বাংলাদেশের আদিবাসী তারাই, মানে ওই আইনে আদিবাসী শব্দটি বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটিকে গ্রহণ করা হয়েছে। আমাদের সংবিধানে নৃগোষ্ঠী শব্দটিকে ব্যবহার করা হয়েছে, কোথাও ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দটি নেই। যারা রাস্তায় ভাঙচুর করেছিলেন, হামলা করেছেন, সরকারি অফিস দপ্তর, তারা সবাই কিন্তু ব্যবহার করছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটি একটি অসাংবিধানিক ভুল শব্দ। তো আমি একটা জায়গা থেকে শুধু কথাটা একটু ডালিয়ার সাথে যোগ করতে চাই। যখন আমরা সহিংসতার চক্রে লিমাপাসেন তো আদিবাসী নারী এই রকমের আলাপ শুনি, তখন মনে হতে পারে যে আদিবাসী নারী সম্ভবত কোনো একটি নিষ্ক্রিয় বর্গ। মানে সে হচ্ছে যে আপনার মানে আদিবাসী নারীরা হচ্ছে যে আমাদের এই যে লড়াই সংগ্রামের ইতিহাস, সেই লড়াই সংগ্রামের ইতিহাসের মানে একদম মানে আমরা যেটাকে বলি যে মানে আমার ভাষায় আমি বলছি যে সেটা হচ্ছে যে একদমই কেন্দ্রিক শক্তি নয়, এটা মনে হতে পারে। কিন্তু কতগুলো ঘটনার কথা আসলে চিন্তা করেন। যখন আমাদের এইখানে কোনো রাজনৈতিক আন্দোলনে স্ট্রাইক শুরু হয় নাই, স্ট্রাইক আমরা হরতাল করতে পারি নাই, তখন হচ্ছে চা বাগানে, বাংলাদেশের হবিগঞ্জের আমরাইলছড়া চা বাগানে নারী আদিবাসী চা শ্রমিকেরা প্রথম হাত বন্ধ আন্দোলন করেছিলেন। তারা চা পাতা তুলেননি চা পাতা তোলার মৌসুমে। এর কারণ ছিল বাগানের ম্যানেজার একজন আদিবাসী নারীর সাথে যৌন নিপীড়ন করেছিলেন। সেই যৌন নিপীড়নের প্রতিবাদে তারা হাত বন্ধ আন্দোলন করেছিলেন এবং তার পরবর্তী সময়ে সেটা আপনার বিশ্বযুদ্ধের আগে ওই চা বাগানগুলোতে হাত বন্ধ আন্দোলন একটি রাজনৈতিক কর্মসূচিতে মানে স্থান পায় এবং যেটার ধারাবাহিকতা আমরা দেখেছি যে পার্টিজান যারা পলিটিক্স করছেন তারা কিন্তু হাত বন্ধ আন্দোলন থেকেই পরবর্তীতে এই যে বন্ধ, অসহযোগ করা, এই বিষয়গুলো আসলে নিচ্ছেন। তো এটা কিন্তু খোদ মানে আদিবাসী নারীদের কাছ থেকে আসলে আসা। তারা এটি দেখেছেন, তাদের বাস্তবতায় দেখেছেন। এবং আপনি যদি তেভাগা আন্দোলন দেখেন বা নানকার বিদ্রোহ দেখেন, তখন দেখবেন যে আদিবাসী নারীরা কিভাবে সংগঠিত হচ্ছেন এবং সেই সংগঠিত হওয়ার ক্ষেত্রে আমরা যেইভাবে হয়তোবা বই পড়ে আসলে জেনেছি যে ডিক্লাসড হওয়া কিংবা একটা পার্টিজান পলিটিক্সের ভিতর দিয়ে তারা কিন্তু ওইটা যাপিত জীবন, তার ওইখানে যে মানে তার যে আসলে শ্রেণীর যে রাজনীতি, তিনি যেভাবে ইলামিত্রের পরিবারের সাথে মানে ওই নাচলের কিংবা হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর, নিজামপুর, ওই স্পেসিফিক ওই দুইটি ইউনিয়নের সাঁওতালরা ওই জমিদারের সাথে যেভাবে সম্পর্কিত সেটাকে যেভাবে খারিজ করতে হয় সেটাকে কিন্তু তারা বাতিল না করে ওইটাকে গ্রহণ করে এখানে শ্রেণী খারিজ করছেন এবং নারীরা তৈরি করছেন। এটা খুব সিগনিফিকেন্ট একটা বিষয় যে আপনারা টঙ্ক আন্দোলনের কথা জানেন। টঙ্ক আন্দোলনের ক্ষেত্রে কিন্তু রাশিমণি হাজং, মানে আমরা কুমুদিনী হাজংয়ের কথা বলি না, এবং অনেকেই আসলে খুঁজেই পাচ্ছেন না কুমুদিনী হাজং কি করেছেন, মানে কুমুদিনী হাজং এত পরিচিত কেন। মানে রাশিমণি হাজং আসলে শহীদ হচ্ছেন, দিস্তামণি, শঙ্খমণিরা শহীদ হচ্ছেন, কিন্তু কুমুদিনী আসলে কেন এত গুরুত্বপূর্ণ, এত সিগনিফিক্যান্ট মানে এই টঙ্ক আন্দোলনের ক্ষেত্রে। তো যখন ইপিআর বাহিনী কুমুদিনীর বাড়ির সবাই তো আসলে টঙ্ক আন্দোলন করছেন, কুমুদিনী, তার হাজবেন্ড লঙ্কেশ্বর হাজং, তার ভাইয়েরা সবাইকে যখন গ্রেফতার করতে এসেছিল তখন কুমুদিনী তো সেটা আসলে বাধা দেন প্রথম। তো কুমুদিনীকে যখন জোর করে নিয়ে যাওয়া হয়, তো আমাদের যেটা আমরা বলি আসলে আমাদের যে ইতিহাসের বয়ান, আমাদের ইতিহাস আসলে কে লেখে? ইতিহাস বড় লোকেরা লেখে। আমরা জানি বড় লোকদের মধ্যেও পুরুষেরাই আসলে ইতিহাস লিখে। তো বড় লোক পুরুষেরা যখন আসলে ইতিহাস লিখে, সেই ইতিহাস অনেক কিছু আসলে গায়েব করে দেয়, আড়াল করে দেয়। আমি বলছি না নারীর কথা লিখছে না, তা শুধু নয়, ওইটা আসলে মানে ওই অঞ্চলের মানে মানুষের যে মানে স্পিরিট, তার যে আসলে আখ্যান, সেটি আসলে ধরতে পারে না। এবং যে কারণে যত মানে লেখা হয়েছে তেভাগা বা টঙ্ক নিয়ে, আপনি দেখবেন
যে তাদেরকে গ্রেফতার করা হয় এবং টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। মানে কুমুদিনী হাজং যাকে ধরতে ইপিআর বাহিনী ওইখানে হইতেছে আপনার এই বিরিশিরিতে, যারা নেত্রকোনা গিয়েছেন, বিরিশিরিতে একটা ক্যাম্প বসাইছে, তাকে জোর করে নিয়ে যাওয়া হইতেছে। আর সে কি পাথরের মানে স্ট্যাচু নাকি কাঠের পুতুল সে কিছুই বলছে না, বলছে জোর করে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়। মানে এই যে সেক্সিয়েস্ট আসলে বর্ণনা বা বিবরণ, সেটি কিন্তু ডালিয়া চাকমা যেটি আসলে বলছিলেন যে যেভাবে ট্যুরিস্টরা করছে, সেই ইতিহাসবিদরাও যা করছেন মানে এই নথিভুক্তকরণের ক্ষেত্রে এই যারা আজকের হচ্ছে ট্যুরিস্ট হয়েছেন তারাও আসলে একই কাজ করছেন। বা আপনি যদি বান্দরবানে যান, মানে সেনা ক্যাম্প থেকে প্রত্যেকটি জাতির যে বিবরণ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা আসলে একই কায়দায়। কারণ এটা মনে হচ্ছে মানুষকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, যে মানুষ আসলে কোনো কিছু করছে না। আপনি তেভাগা আন্দোলনে বা হুল আমরা বলি হুল বিদ্রোহে কিন্তু আপনি ফুলমণি বা ফুলমণি মুর্মু, জানু মুর্মুর কোনো বয়ান পাবেন না, শুধু সিধু কানু চাঁদ ভৈরব। এবং আপনি গানেও দেখবেন একদম তাদের ভাইদের দিয়ে মানে একদম আপনি উথাল পাথাল হয়ে উঠছেন আসলে গানে, কিন্তু আপনি ফুলমণি জানু মনুর কথাই আসলে পাবেন না। তো এইটা মোটা দাগের হচ্ছে যে কোট আনকোট এমন একটি লিঙ্গীয় ডিসকোর্সের আসলে বাস্তবতা, এটি বাঙালি বা মেনস্ট্রিম সমাজ বা আদিবাসী সমাজ সব জায়গাতেই আসলে একই রকমের। কিন্তু আদিবাসী নারীদের অন্য যে বিষয়গুলো আসলে সামাল দিতে হয় বা তার চারধার জুড়ে যে অন্য বিষয়গুলো থাকে, যেটা হয়তোবা বাংলাদেশে অনেক বাঙালি নারীকেই সেটা দেখতেই হয় না, মানে ওনার সেই অভিজ্ঞতাই আসলে নাই। প্রথমত আসেন গিদিতা রেমা। মধুপুর শালবনে গিদিতা রেমাকে একদম কুপিয়ে হত্যা করা হয়েছিল। মফিজ সে হচ্ছে প্রথমত এই গিদিতা রেমার যে বোন, সেই গিদিতা রেমার বোনকে হইতেছে যে আপনার জোর করে বিয়া করার পরে সে তাকে মুসলিম বা মানে তার ধর্মান্তরিত করে। তারপরে হচ্ছে যে আপনার সেই মেয়ে গিদিতা রেমার বোন আবার হইতেছে এই বাড়িতে চলে আসে, গিদিতাদের বাড়িতে। এইখান থেকে আবার জোর করে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে কাজটি করে, সে কিন্তু গিদিতা রেমার বোনকে মারে না, কারণ ততক্ষণে সে জানতে পারে আসলে এই জমির মালিক মানে মান্দি মাতৃসূত্রীয়, আপনারা জানেন যে ম্যাট্রিলিনিয়াল কালচারে মানে যে সম্পত্তির যে উত্তরাধিকার হয়, এটা সাধারণত পরিবারের অনেক মেয়ে থাকলেও যাকে আসলে নকনা হিসেবে মানে নকনা মানে এই উত্তরাধিকার মানে এই জমির মানে এগুলো অনেক জটিল বিষয়, তো আমরা পরে বিস্তারিত আলোচনা করতে পারবো। মনে করেন যে জমির উত্তরাধিকার মানে এই মাহারি মানে বংশ নট পরিবার, এই মাহারি যাকে নির্বাচন করেছে তার মাধ্যমে যাবে। যখন জানতে পারে যে এটি তার বোন নয় গিদিতা রেমা, তখন গিদিতা রেমাকে আসলে রেপ করতে যায় এবং গিদিতা রেমা সেটা কিন্তু প্রতিবাদ করেন এবং এটা অনেক বড় রকমের প্রতিবাদ হয়, ঘরবাড়ি ভাঙচুর করা হয়, কিন্তু গিদিতা রেমাকে আসলে কুপিয়ে হত্যা করা হয় সেখানে। এটার মূল কারণ ছিল কিন্তু আসলে গিদিতা রেমাদের জমি মানে ভূমি, এই যে ভূমির প্রসঙ্গটা আসলে বলা হয়েছে। এবং আপনি দেখেন ওই মধুপুরে সিসিলিয়াস নাল এক অত্যন্ত মানে ঝরা শালপাতা কুড়ায়, যারা ঝরা শালপাতা কুড়ায় তারা কি আসলে বনের গাছ কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারে? আপনার বিশ্বাস হবে কোনো দিন? তারা কি আসলে যে গ্লোবাল যে ওয়াইল্ড লাইফ ট্রেড আছে, মনে করেন আপনি হরিণের শিং বিক্রি করছেন বা গন্ডারের চামড়া বিক্রি করছেন, সেটাকে আসলে করে? তো সিসিলিয়াস নালরা ঝরা শালপাতা কুড়াচ্ছিলেন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে যে পিছন থেকে গুলি করেছিল, কারণ এই আপনার পোস্টমর্টেম রিপোর্টে এটা লেখা ছিল ফায়ার জাস্টিফাইড, এবং কারণ হইতেছে আপনার সে বনের ভিতরে ঝড়ের শালপাতা করে দিতে গেছিলো এবং তার তো সারা শরীরে স্প্লিন্টার মানে ওই স্প্লিন্টারগুলো রোদের মধ্যে হয়ে যায়। তো আমরা রাশিমণির কথাটা যে কারণে বলেছিলাম, রাশিমণি ওই সময়ে সবাইকে বলেছিলেন কুমুদিনীকে বাঁচানোর জন্য। তখন উনি অনেক কথা বলেন যে কথাটা খুব সিগনিফিকেন্ট, আমরা আসলে লিখিই নাই কারণ আমরা পড়ি না, তো জানিই না বিষয়টা। রাশিমণি হাজং ভাষায় বলেছিলেন ময় তিমাদ, বলছে তিমাদ না মান মুই রক্ষা করিব না হয় মরিব, বলছে আমি নারী হয়ে নারীর মান আমি রক্ষা করব না হয় মরব, তোমরা তোমাদের সমাজের নীতি নিয়ে বৈশা থাকো। মানে রাশিমণি যখন একটা গ্রামের মধ্যে, আপনারা মনে গেছেন ওইখানে যে বহেরাতলি এরকম গ্রামের মধ্যে দাঁড়িয়ে এটা বলছেন, এখানে অনেক হাজং নারী পুরুষ, তখন সবাই আসলে বের হয়ে আসছেন, কিন্তু তাদের এই যে বানা যে তাঁত, সেই তাঁত নিয়ে। এবং এই তাঁতের গল্প আপনারা প্রচুর জানেন যে আদিবাসী নারীরা তাঁত দিয়ে আসলে কত লড়াই সংগ্রাম করেছেন, বিশেষ করে আপনার ভানুবিল যে আন্দোলন, সেই লীলাবতীকে দেখেছেন একদমই তাঁত দিয়ে ব্রিটিশদেরকে উনি কীভাবে করেছেন। তো সেই ধারাবাহিকতায় আমরা যেটি আসলে দেখতে পাই যে
এই আদিবাসী নারীর পরিসরকে কিন্তু রাষ্ট্র চুরমার করে, কারণ এটা বাঙালি রাষ্ট্র, এটা বেটা রাষ্ট্র, তাই না? এই রাষ্ট্র আসলে অনেক কিছু করতে পারে, এটা একটা নিউলিবারেল দাস আসলে এই রাষ্ট্র, কারণ সে তো কাউকে না করতে পারে না, সে কোনো বিষ কোম্পানিকে না করতে পারে না। এই বিষে তো আসলে পুরুষের শরীর, শিশুর শরীর, সবার শরীরই ক্ষতি হয়, নারীর তো সবচেয়ে বেশি, কারণ ভ্রূণও আসলে মারা যায়। তো এই রাষ্ট্র এটা না করতে পারে না, কারণ এই রাষ্ট্র মনসান্টো সিনজেন্টা কোম্পানিকে না করতে পারে না, এই রাষ্ট্র এডিডাস নাইকিকে না করতে পারে না, এই রাষ্ট্র হচ্ছে একটা মেগা ডেভেলপমেন্ট প্রজেক্টকে না করতে পারে না। তো এইগুলা প্রত্যেকটাই তো হচ্ছে যে নারীর বিপক্ষে যায়, বিরুদ্ধে যায়, আদিবাসী নারীর বিরুদ্ধে যায়। এবং আমি একদমই শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে এইখানে একটা কথা আসলে আসছিল, সেটা হচ্ছে যে উপনিবেশিকতা, এবং আরেকটা হচ্ছে যে মানে অপরায়ণের রাজনীতি, যে আদার করে ফেলা হয়। এই আদারটা কিন্তু ভয়ঙ্করভাবেই আসলে করে ফেলা হয়। আমি গতকাল থেকে আসলে মানে খুবই একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি। সেটা হচ্ছে পত্রিকায় খুব ছোট্ট একটা নিউজ বের হয়েছে, আমি অনেকভাবে এটা জানার চেষ্টা করেছি। বাংলাদেশের একটা বাজারে প্রায় 25 বছরের কোট আনকোট একটি প্রতিবন্ধী ছেলেকে রেপ করা হয়েছে। এই নিউজটা আসলে খুবই অন্যরকমভাবে আসলে এসেছে। যখন তাদের কাছ থেকে আসলে জানছি, ওইখানকার মানুষ যেটা বলতেছে, পাগল ছেলে, একে তো ছেলে, রেপ হবে কি না, মানে আমি জাস্ট হইতেছে স্টেরিওটাইপ ধারণাটা বলছি, দুইয়ে তো পাগল, হ্যাঁ, বাজারে থাকে। এই রকম একটা প্রবল মতাদর্শ ধারণ করে যে সমাজ, যে আসলে রাষ্ট্র, সেখান থেকে এনে আপনি এই বাউন্ডারিতে আসলে ফেলেছেন যে আদিবাসী নারীর এই সহিংসতার আসলে চক্র। তাহলে এটি তো খুবই জটিল, কারণ আমরা যখন বলেছিলাম যে আপনি মুক্তিযোদ্ধাদের হচ্ছে যে স্বীকৃতি দিচ্ছেন, তাহলে নামটা ঠিকভাবে বলেন। ওর নাম তো কাকন বিবি নয়, তার নাম কাকেত হেনিয়তা, খাসি মুক্তি বেটি। আপনার সাংবাদিকদের আসলে লিখতে কষ্ট হয়, আপনি লিখে দিলেন কাকন বিবি। কারণ কেন লিখে দিলেন? এটা শামসুর রহমান নয় তো। শামসুর রহমান হইলে আপনি লিখতেই পারতেন না, এটা এই নাম ভুল করতে পারতেন না, কাকেত হেনিয়তার নাম আসলে ভুল করতে পারেন। তাহলে এইখানে আসলে বুঝতে হয় যে এই ডিসকোর্সে জাত্যাভিমান আসলে আছে, যেটি হয়তো বা একটা মানে আমরা যদিও কোনো ধরনের মানে কি বলবো যে ভাগাভাগি করছি না, তাও এটা বোঝার জন্য আমি একদম শেষ করে দিচ্ছি একটা বিষয় বলে, সেটা হচ্ছে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন, যেটা নিয়ে মূলত আসলে আমি কাজ করি, যে কিভাবে আমরা আসলে উপস্থাপন করি, আমি কিভাবে উপস্থাপন করতে চাই। এখানে কালচারাল হেজিমনি বলেন বা উন্নয়নের বিষয় বলেন, পর্যটনের কথা বলেছে, মনস্তত্ত্বের কথা বলেছে। এখানে একটা ঘটনা হইতেছে যে আপনার বলি, সেটা হইতেছে আমাদের যারা বন্ধুরা, যারা অনেক গুরুত্বপূর্ণ ফটোগ্রাফার, বাংলাদেশে একজন ফটোগ্রাফার আছেন, ওনার নাম মাহমুদ। উনি দৃক গ্যালারিতে ম্রোদের নিয়ে প্রথমে একটি এক্সিবিশন করেছেন, যেই এক্সিবিশন নিয়ে আসলে আমরা লিখেছিলাম যে এই মানে নগ্নতার রাজনীতি কেন, এই পলিটিক্স অফ নুডিটি আসলে কেন, এটাকে আপনি দেখাতে পারবেন? আপনার স্ত্রী গোসল করছেন বাথরুমে, আপনি কি এই ছবি তুলে দেখাতে পারবেন? বা এটিকে দেখানোর মতো কোনো আসলে বিষয় হইতে পারে? উনি এটা আসলে হয়তো বা বুঝতে পেরেছে। বা আরও অনেক বিষয়, রাবার বাগান, তামাক চাষ, নদী নাই, এই ধরনের কোনো যন্ত্রণা নাই। ওই ছবিগুলো দেখলে আসলে মনে হয়, বা এই রকমের অসংখ্য ছবি, আমি মাহমুদের কথা খুবই সচেতনভাবে বলছি, কারণ উনি অনেক বড় আলোকচিত্রী, মানে অনেক কাজ করেছেন এই কারণে। তো এই যে নারীদের কোট আনকোট ল্যাংটা নারীদের ছবি তোলার জন্য শহর থেকে প্রচুর পুরুষরা আসলে গিয়েছেন একসময় পাহাড়ে, বা এখনও যান, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেটা হইতেছে আপনার যখন মাধবকুণ্ড মুরইছড়াতে ইকো পার্ক তৈরি করা হয়, তখন ওই খাসি পুঞ্জিটার মেয়েরা গোসল করে যে ঝর্ণাতে, সেখানে সবাই ছবি তুলতে বলে ওইখানে একটা বেড়া দেয়া হয়েছিল। একটা ছবি আছে খুবই গুরুত্বপূর্ণ, দেখা গেল যে প্রচুর মানুষ বেড়ার মধ্যে দাঁড়িয়ে আছে, বেড়া দেওয়ার পরের ছবি কিন্তু এটা। তাহলে মানে এই যে আসলে একটা প্রবণতা, এই প্রবণতা থেকে তো আপনি বের হইতে পারতেছেন না। 1997 সনের 3রা ডিসেম্বর পত্রিকার পাতায় দেখেন কি ছবি আপনি ছাপিয়েছেন। মানে এখন শান্তি আসছে পাহাড়ে, এটা বোঝানোর জন্য কোনো একজন চাকমা বা ম্রোমা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এটা কি খুব গুরুত্বপূর্ণ আসলে মানে ইন্টারপ্রিটেশন, বা এটা কি কোনো ধরনের রিপ্রেজেন্টেশন? তো এই যে বিষয়গুলা, এইগুলা কিন্তু চূড়ান্তভাবে আছে। সেই ধারাবাহিকতায় যখন আমাদের শহরের মঞ্চে আপনি জুম নাচ আয়োজন করেন জাদুঘরে, যে ঢাকা শহরে জীবনেও কোনো দিনও জুম চাষই হয় না,
এখন। তাহলে যখন আসলে আপনি জুম নৃত্য আয়োজন করেন, এইটা কোনো কিছু কমিউনিকেট করে না, এটা কাইন্ড অফ আরেক ধরনের আসলে সহিংসতা, এবং আমাকে আবারও আসলে আদার তৈরি করে। তো আমাদের কাছে আসলে মনে হয় যে এই যে স্ট্রাকচারাল ডিসক্রিমিনেশন অবশ্যই প্রত্যেকটি মানে আদিবাসী জাতির ভেতরে আছে, এবং একই সাথে হচ্ছে যে রাষ্ট্র কিংবা তার চাপিয়ে দেয়া যে আসলে মনস্তত্ত্ব, উপনিবেশিকতা, অপরায়ণের রাজনীতি, পরিবেশনের রাজনীতি, এই বিষয়গুলোকে বিবেচনা করাটা আসলে খুব জরুরি। আরেকটা বিষয়, জুলাই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা বারে বারে বলেছি যে বাইনারি বিভাজনের বিরুদ্ধে আসলে কথা বলতে, বাইনারি বিভাজন যাতে আমাদের উপরে চাপিয়ে না দেয়া হয়, যেটা বারে বারে চাপিয়ে দিয়ে আসলে আমাদের মধ্যে আরও অনেক ধরনের দূরত্ব তৈরি করা হয়েছে। এবং আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে যে গ্রাফিতিতে আপনারা মুগ্ধ, এবং হচ্ছে যে সহ আমাদের যারা আবু সাঈদ, রিয়া গোপ, লিটন চন্দ্র হেমব্রম যারা শহীদ হয়েছেন, তাদের পাশাপাশি কিন্তু আরেকটি নামও দেখেছেন সারা বাংলাদেশে, সেটা হচ্ছে কল্পনা চাকমা। আমরা ঠিক এক্স্যাক্টলি জানি না, রাষ্ট্র আমাদেরকে জানায়নি, তার পরিবারকেও জানেনি, আমরা কিচ্ছু জানি না তাকে কি গুম করা হয়েছে, তিনি কি আসলে অপহৃত, তিনি কি আসলে মারা গিয়েছেন, আমরা কিছুই জানি না। তো এই রকমের একটি বাস্তবতাকেও কিন্তু আমাদের আসলে খনন করেই যেতে হবে, এবং সকল বাইনারি বিভাজনের বিরুদ্ধে গিয়েই, অপরায়ণ, উপনিবেশিকতা কিংবা যে কর্তৃত্ব আছে তার বিরুদ্ধে গিয়েই কিন্তু আমাদের এই সংহতিটাকে জাগাতে হবে, যেখানে আদিবাসী নারীরা ইতিহাসের নির্মাতা, ইতিহাসের রচয়িতা, সেটাকে স্বীকৃতি দেয় এবং সম্মান করা, এবং যেখান থেকে আমার কাছে মনে হয় যে পরিবর্তনের ধারাগুলো আসলে আসতে পারে। সবাইকে নাম্মি নামি মিথ্যেলা। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আলোচক পাভেল পার্থকে তার বিশ্লেষণমূলক আলোচনার জন্য। এই পর্যায়ে লেখক ও চিন্তক গওহর নাঈম ওয়ারাকে অনুরোধ করছি আজকের লেকচার বিষয়ে তার পর্যালোচনা উপস্থাপনের জন্য। ধন্যবাদ আমাকে বিপদে ফেলার জন্য। আমি তো আসছি শুনতে, আমি তো এটা জানি না কিছু। শুরুতেই আমাদের আরিফ ভাই আমাকে একবার ছিলে লবণ লাগাই দিছে, বলছে যে আমি নাকি এই বৈষম্য বিরোধী আন্দোলনের রূপকার, মানে একটা মানুষকে কিভাবে ইয়ে করে। আবার বলছে আমার মাথায় টুপি আছে। টুপিটা কেন পরছি তা জানেন? প্রথম কথা ঠান্ডা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা মোটর সাইকেলের পিছনে চড়ি, রাইডার, ওদের একটা হেলমেট দেয়। ওই হেলমেটটা যে কতজনের মাথার মধ্যে দিয়ে আসছে আর কত রকমের তেল ওর মধ্যে আছে, সেটা প্রোটেক্ট করার জন্য এটা বলছে, এটা কোনো বাহাদুরির জন্য না, বুঝছেন? তো যারা বলছেন তারা এত জ্ঞানী মানুষ, ওখানে আমার কোনো কথা বলার নাই আর কি। এখন আমরা যেটাকে বিপ্লব বলছে, আমরা কেবল একটা খনন কার্য শুরু করেছি এটুকু বলা যায়। হীরকখণ্ড কত নিচে গিয়ে পাবো, আসলেই পাবো কিনা, এবং খনন কাজটা কীভাবে করলে এটা পাওয়া যাবে, সেইটা এখন আলোচনার বিষয়। আমাদের ডালিয়া চাকমা ঠিকভাবে বলেছেন যে তারা তো আলোচনায় নাই, তারা তো হলো নদীর মতন। যেমন আমরা দুটো দেশ, একটা নদীকে নিয়ে কথা বলি, বাংলাদেশ কতটা পানি নেবে আর ইন্ডিয়া কতটা পানি নেবে, এইটা ভাগাভাগি হয়, কিন্তু নদীর জন্য তো কেউ থাকে না। নদী যে সাগর পর্যন্ত পৌঁছাবে, তার যে একটু পানি লাগবে ওইটুকু যাইতে, এটা নিয়ে কেউ বলে না। কোনো আলোচনায় নদীর কোনো পক্ষ নাই। আমাদের অধিকারের আলোচনাতেও আদিবাসীরা কোনো পক্ষ না, এটা আমরা ঠিক করে দেব। যেমন দুটো দেশ ঠিক করে নদী কতটুকু পাবে, ইন্ডিয়া 60 ভাগ পাবে, আমি 40 ভাগ পাবো, তারা ওইটা দিয়ে তাদের জাহাজ ঢুকতে দেবে আর আমরা দিয়ে কৃষিকাজ করবো, কিন্তু নদী তো সাগরে পৌঁছাতে পারবে না। তো সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমি একটা ছোট বিষয় একটু এখানে আলোচনার জন্য রাখতে চাই, সেটা হলো যে আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড আছে, আমরা প্রত্যেকটা যখন ইকোনমিক ডেভেলপমেন্ট করি, তার ইআইএ হয়, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হয়, আজকাল ডিজাস্টার ইম্প্যাক্ট দেখা হয়, ক্লাইমেট ইম্প্যাক্ট দেখা হয়। এখানে নারীর ইম্প্যাক্টটা দেখার কোনো ব্যবস্থা আছে
কিনা বা করা যায় কিনা। উদাহরণটা আর একটু পরিষ্কার করি। আপনারা তো আগামী কয়েক সপ্তাহ থেকে দেখবেন যে আমের মুকুলের ছবি নওগাঁতে, আমাদের চাঁপাইনবাবগঞ্জে নতুন নতুন জায়গায় আমের চাষ হচ্ছে। খুব ভালো কথা, আমরা আম রপ্তানি করবো, আরও ভালো কথা। আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আসবে, আরও ভালো কথা। কিন্তু ওখানকার নারীদের উপরে এটার কী প্রভাব পড়ছে, এটা কি কেউ কোনো দিন আলোচনায় এনেছে নাকি? বিশেষ করে আমাদের নওগাঁ অঞ্চলে যে আদিবাসী নারীরা আছে, যাদের ধান চাষ না হলে তাদের ঘরে কোনো খাবার থাকে না। এখন আমের যে চাষ হচ্ছে, এই আম নারীকে নিঃস্ব করে ফেলছে। কিভাবে নিঃস্ব করছে? আগে যখন ধান হতো, ধানের একটা অংশ তার কাছে আসতো, খড়গুলো তার গরু ছাগল খাতো। এখন নওগাঁতে ঘরে যদি যান আপনি সাপাহারে বা যেখানে আদিবাসীরা আছে, তাদের ঘরে কোনো হাঁস মুরগি পালার কোনো অবস্থা নাই, কারণ সবাই আম চাষ করতেছে। এবং এই যে উন্নয়ন, এটা খুবই আমরা বড় করে বলি যে আমাদের আমের স্বর্গরাজ্য। এখন চাঁপাইনবাবগঞ্জের সাথে নওগাঁর মারামারি হয় কোনটা আমের রাজধানী হবে সেটা নিয়ে, এগুলো খুব ভালো। কিন্তু ওখানকার নারীরা, বিশেষ করে আদিবাসী নারীরা যে আরও কত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা নিয়ে আসলে আমাদের একটু বিশ্লেষণ কর। তার মানে কি আমরা আম খাবো না? তা তো না। কিন্তু তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা আমাদের করতে হবে, যাতে করে সে, একটা নারী যখন ধানের উৎপাদন ব্যবস্থার মধ্যে থাকে, তখন সে ধানের একটা অংশ পায়, সেটা সে ম্যানেজ করে, সেইটা থেকে সে হাঁস মুরগির খাবার করে, ছেলে মেয়ের জন্য আলাদা করে। হাঁস মুরগি থাকা মানে ডিম থাকা, এবং গরু থাকা মানে দুধ থাকা। এখন যে নারীর বাড়িতে দুধ নাই, হাঁস মুরগির ডিম নাই, তার সন্তানকে সে কীভাবে পুষ্টির দিবে? আমরা তো রাজধানীতে বসে আম খাবো অথবা রপ্তানি করব, কিন্তু তার কি হবে? এবং ওই অঞ্চলের আদিবাসীদের, পাহাড়ে যেমন জমি আছে, ওই অঞ্চলের আদিবাসীদের জমিও নাই। তারা এই যে মাঠের কাছ থেকেই তাদের সমস্ত ব্যবস্থাপনাটা চলে। তা আমি এই নারীর অধিকারের কথাটা আমি কোথায় বলি? এখন ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কাজ হচ্ছে, অনেক জায়গায় কাজ হচ্ছে। কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসছিলেন যে ইম্প্যাক্ট অফ ক্লাইমেট অন আদিবাসী আমরা করতে চাই। ভালো করেন, খুব ভালো জিনিস, কারণ প্রজেক্ট আছে, ফান্ড আছে। তখন আমি তাদের কাছে এই কথাটা বললাম যে আপনারা নওগাঁর আদিবাসীদের উপরে আম চাষের যে প্রভাব পড়ছে, তারা যে ক্রমশ ভিত্তি থেকেই বাদ পড়ে যাচ্ছে, অধিকারের কথা তো অনেক পরে, তারা বাঁচবেই না। আগামী 10 বছর পরে তারা ওখানে থাকতেও পারবে না। তার তো একটা গবেষণা হওয়া উচিত, একটা ফলাফল রাষ্ট্রকে জানানো উচিত। রাষ্ট্রের যারা নির্মাণ প্রক্রিয়ার মধ্যে যুক্ত আছেন তাদেরকে বলা উচিত সেটা আপনারা কি করছেন। তো সেটা তো বলে এটা তো ফান্ড না, এটা আলাদা করে ফান্ড জোগাড় করতে হবে, তারপর আমরা করব। কিন্তু রাষ্ট্রের কিছু কিছু দায়িত্ব আছে, যখনই কোনো উন্নয়ন কর্মকাণ্ড আমরা শুরু করছি, তার ইম্প্যাক্টটা নারীর উপর গিয়ে কীভাবে পড়ছে এটা দেখা, এবং এইটার উপরে আমাদের আলোচনাগুলোকে নিয়ে আসা। আমাদের পর্যটনের কথা আসছে। আসলে আমরা যেভাবে আমাদেরকে তৈরি করছি, মাহমুদের ক্যালেন্ডারের ইয়ের কথা বলেছেন, কিন্তু তারও আরও আগে মুরদের ওপরে একটা বই ইংলিশে তৈরি হয়েছিল, একজন তৈরি করছে, সেটা এখনও পর্যন্ত একটা আকর গ্রন্থ। সেখানেও দেখবেন নারীকে কিভাবে দেখানো হয়েছে। এবং আমরা যারা দেখছি, আমাদের খাসলত তো একটু অন্যরকম। আমাদের মাথার মধ্যে এটাই আসছে, আমি যখন পাহাড়ে যাচ্ছি আমি এরকম মানুষই দেখার জন্যই যাচ্ছি, আমি পাহাড় দেখার জন্য যাচ্ছি না বা অন্য কিছু করার জন্য যাচ্ছি না। এটার একটা বড় পরিবর্তন আনা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমাদের প্রচলিত যে ব্যবস্থা আছে, উদযাপনের যে সমস্ত ব্যবস্থা আছে, সেগুলোর ভিতরে এই ধরনের পরিবর্তন আনা দরকার। কিন্তু একটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে গৌতম বুদ্ধ যখন ফেরত আসলো, সে তো বোধিসত্ত্ব লাভ করে আসছে। স্ত্রীর সামনে গিয়ে যখন জানালো, তখন তার কাছে তার স্ত্রী তাকে বলছে, তুমি তো অনেক জ্ঞানী হয়ে আসছো, তো আমিও কিছু শিখেছি। বুদ্ধ একটু আশ্চর্য হচ্ছে যে তুমি কি শিখেছ? বলছে, আমি শিখেছি যে নারীর শক্তি আছে, সে নারীকে কেউ আটকাতে পারে না। এবং আপনারা জানেন, বুদ্ধ যেদিন চলে যায় সেদিন তার সন্তান জন্ম হয়েছিল সেই রাতে।
এবং সে তার সন্তানকে বড় করেছে এবং বলেছে তুমি অনেক কিছু শিখেছো, কিন্তু আমি একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে আমার ভেতরে, নারীর ভেতরে যদি শক্তি থাকে তাহলে তাকে কেউ আটকাতে পারে না। কিন্তু আমরা পুরুষরা সেই শক্তিটাকে এমনভাবে নষ্ট করে দিচ্ছি আমাদের প্রক্রিয়ার মাধ্যমে যে তাদেরকে সেই প্রকাশটা আমরা করতে পারছি না। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব গওহর নাঈম ওয়ারাকে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। সুধী মণ্ডলী, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকার কর্মী এবং নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন পারভীন হক। তাকে অনুরোধ করছি আমিও একটু বিব্রত হয়ে গেছি, শুনতে আসছিলাম। আর আমার আসার পিছনে একটা কারণ হলো এই যে নারী বিষয়ক যে সংস্কার কমিশন করা হয়েছে, সেখানে আমি নিশ্চিত করতে চাই যে শুধু পাহাড় অঞ্চল না, সমতলের আদিবাসীদেরও কি দাবি আছে সেগুলো আমরা যেন আমাদের সুপারিশের মধ্যে সেগুলোকে অন্তর্ভুক্ত করতে পারি। তো সেখানে আজকে এসে একটু দেরিতে আসছে, মানে আমার বণিক বার্তা থেকে এখানে আসতে 1 ঘন্টা লেগেছে। তো যাই হোক, এখানে এসে কিছুটা প্রথমে আমি যখন এসেছি তখন আপনি কথা বলছিলেন, আরিফ ভাই। তো আমার যেটা মনে হয়েছে যে আমরা অনেকগুলো এখানে ব্যাপার আছে, মানে অনেকগুলো স্তর আছে। এই আজকের আদিবাসী নারীর অবস্থা বুঝতে হলে আমাদের ইতিহাসে যেতে হবে। ইতিহাসে না গিয়ে আজকের অবস্থাটা বোঝা যাবে না, সেটা 1 নম্বর। 2 নম্বর হলো ইন্টারসেকশনালিটি, যে এখানে শুধু এক ধরনের বৈষম্য বা নিপীড়ন নাই, সেখানে আরও মানে অনেকগুলো ফ্যাক্টরের সমারোহ আছে। তো সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। এখন আমাদের সংস্কার কমিশন কতটা পারবে আমি জানি না, কিন্তু আমরা সুপারিশগুলো হাজির করতে চাই। আমরা সুপারিশগুলোকে 3টা ভাগে ভাগ করছি, এখনো পুরো সংকলিত হয় নাই। 3টা ভাগে ভাগ করছি। একটা হলো তাৎক্ষণিকভাবে কি করা সম্ভব, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারে, সেগুলোকে আমরা বলছি যে ডুয়েবল কি। আর তারপরে হচ্ছে আরেকটু মধ্যমেয়াদে, সেটা হচ্ছে যে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তারা কি করতে পারে, সেগুলো ডিজায়ারেবল। এবং তারও পরে আমরা একটা বলছি যে আমাদের নারী আন্দোলনের সামগ্রিকভাবে, সামগ্রিক নারী আন্দোলন, পাহাড়ি নারীদেরকে সহ নারী আন্দোলনের যে দাবি, চাওয়া পাওয়া, দাবি, স্বপ্ন, আকাঙ্ক্ষা, সেগুলোকে তুলে ধরা। সেগুলো হয়তো দীর্ঘমেয়াদী হবে এবং সেগুলোর অনেকগুলো হয়তো অনেক বিতর্কেরও সৃষ্টি করবে। আমাকে আমার কমিশনের এক সদস্য বলেছে যে আপা যেদিন জমা দিবেন সেদিন রাত্রে একটা টিকিট কেটে রাখবেন, কারণ পরের দিনই আপনার উপরে এক আক্রমণ আসবে। তো আমরা মনে করছি যে এটা একটা ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য, যে নারী আন্দোলনের জন্য বিশেষ করে, যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে স্বপ্ন, সেগুলো জনপরিসরে নিয়ে আসা। অ্যান্ড হোক না বিতর্ক, হোক না সমালোচনা, কিন্তু অন্তত কথা হোক, এগুলো নিয়ে আলোচনা হোক। তো আমরা সমালোচনার জন্য সম্পূর্ণ মানসিকভাবে প্রস্তুত এবং আমরা চাই যে আলোচনাটা হোক, বিতর্কটা হোক, সমালোচনাটাও হোক। তো এইটুকুই আমি বলি, আমার এর বেশি কিছু বলার নাই।
ধন্যবাদ জনাব শিরিন পারভীন হককে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। উপস্থিত দর্শক মণ্ডলী, এই পর্যায়ে রয়েছে আমাদের আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় পর্ব, প্রশ্নোত্তর ও আলোচনা, উন্মুক্ত আলোচনা পর্ব। প্রশ্নোত্তর উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনার জন্য ডেকে নিচ্ছি রিডিং ক্লাব ট্রাস্টের প্রধান নির্বাহী জুলফিকার ইসলামকে। ধন্যবাদ। সবচেয়ে আকর্ষণীয় পর্ব কিন্তু আজকে সময় একদমই নাই, তো আমরা বড় জোর 4টা প্রশ্ন নিতে পারবো। তো আমি একটু সবাইকে আহ্বান করছি, যারা আপনারা প্রশ্ন করতে চান একটু দাঁড়িয়ে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন প্লিজ। আমি রায়হান আহমেদ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে, সদ্য গ্রাজুয়েট। আজকে আমার যে আলোচনার পর যে প্রশ্নটা মনে যাচ্ছে সেটা হচ্ছে আমি হয়তো একটু আজকের আলোচনার যে শিরোনামের বাইরে গিয়ে প্রশ্নটা করবো। শিরোনামে আমি দেখতে পাচ্ছি হচ্ছে আর্থরাজনৈতিক বাস্তবতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। এখানে খুব সম্ভবত সামাজিক সাংস্কৃতিক ব্যাপারটা আনা হয়নি এবং আজকের আলাপে আমি সেটা শুনি নাই। তো আমার প্রশ্নটা হচ্ছে, পূর্ববর্তী বক্তা, সর্বশেষ বক্তা, উনিও বলে গেলেন যে সংসদ কমিটির যে আমাদের যে নীতিমালাগুলো আমরা যদি রাতের বেলা জমা দিই, পরদিন হচ্ছে আমাদেরকে টিকিট কেটে চলে যেতে হবে। এই যে একটা পাবলিক সাইকোলজি, একটা বড় ধরনের যে ট্রেডিশনাল পেট্রিয়ার্কাল নর্মস যে আমাদের মধ্যে বিরাজমান, আমরা দেখি যে হচ্ছে ভায়োলেন্স হয়ে যাওয়া যে কোনো ক্ষেত্রে। তো এই পেট্রিয়ার্কাল নর্মস ভ্যালুসটার যে জায়গাটা, এটাকে যদি আমরা ঠিক না করতে পারি, আজকের আলাপে যেটা বারবার আসছিল যে আমাদের পলিসি অ্যাডভোকেসির কথা, তো আমাদের আসলে আমরা যেটা জানি যে বাংলাদেশের সোসাইটিতে মেইনস্ট্রিম বাঙালি কমিউনিটিতেও নারী হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট হয়, যেটা হচ্ছে ট্রেডিশনাল নর্মস ভ্যালুসে যেটা আছে। আমি হয়তো রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে হয়তো সেকেন্ড ক্লাস সিটিজেন বলছি না, কিন্তু এটা চলছে এই চর্চাটা। সে জায়গায় আদিবাসী জনগোষ্ঠীকেও আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করতে দেখি। তো সেই জায়গায় আদিবাসী নারী তো আরো পিছিয়ে পড়া, যেটা বলতে হয়। আচ্ছা, আপনার প্রশ্নটার মধ্যে প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এই যে আমরা নারীর ক্ষেত্রে আদিবাসী নারীর কথাটা বলছি, এখানে আমাদের যে এই যে মেইনস্ট্রিম কমিউনিটির যে ট্রেডিশনাল পেট্রিয়ার্কাল নর্মস, সেটাকে যদি আমরা ঠিক না করি, সেটার একটা রিফ্লেকশন তো আমাদের পলিসি মেকিং এর মধ্যে পড়ে। তা আমাদের আসলে এই জায়গাটাতে আসলে কতটুকু ফোকাস করা দরকার বা এটা করতে হবে কিনা, এটা আমার প্রশ্ন ছিল। আচ্ছা, কে উত্তর করবেন? আচ্ছা, ঠিক আছে, সবগুলো ইয়ে করো। ঠিক আছে, এখানে দেন, সামনে একটু দাঁড়ান, একটু দ্রুত করেন। হ্যাঁ, শুভেচ্ছা। আমি ইমরান, আমার ছোট বোনের আমি বড় ভাই, সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। এখানে যে শিরোনামটা আছে, আমার মনে হয় ওয়ের পরে রাষ্ট্রের ব্যর্থতা লেখা যেত, আর আলোচনায় মোটামুটি সব উঠে এসেছে। তবে এই যে চক্রটা ভাঙার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে, এই জায়গাটা আমি একটু বক্তাদের কাছ থেকে জানার প্রত্যাশা করছি সর্বশেষ। আর একটা ছোট্ট ঘটনা, কাল রাতে আমার এক বান্ধবী লিখেছে যে তোমরা ছেলেরা যে মেয়েদেরকে সম্মান করো, এটা কি যে অতিরিক্ত সুবিধা পাওয়ার জন্য মায়ের থেকে বা বোনের থেকে সেবা পাওয়ার জন্য কিনা। তো তখন আমার মনে হচ্ছে যে এটা বাস্তব প্রশ্ন, এবং সেই জায়গা থেকে আমার একটা উত্তর ছিল যে আমি এখন বাসার কাজগুলো চেষ্টা করি যে আমার জায়গায় আমার কিছুটা হলেও এগিয়ে রাখতে। তো এই যে চক্রটাকে ভাঙার ক্ষেত্রে আমার মনে হয় এরকম ছোট ছোট স্টেপ নিলে প্রচুর বায়বীয় আলোচনা হয়। তো এই আলোচনার আসলে এত শুনতেও ভালো লাগে না, তো স্টেপগুলো আসলে নিয়ে আলোচনার সুযোগ এসেছে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মুতাজউদ্দিন, আন্তর্জাতিক সম্পর্কে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষ। আমার আদিবাসী সংক্রান্ত এডুকেশন একেবারেই নাই বলতে গেলে। আমার প্রশ্নটা একটু চাচা ছোট হতে পারে। তো আমার প্রশ্ন আসলে দুইটা, কিন্তু ছোট ছোট প্রশ্ন। একটা হচ্ছে পাগল ভাইয়ের কাছে, যেটা হচ্ছে যে আপনি বললেন যে আদিবাসী শব্দটা একটা সেলফ ডিটারমাইন্ড একটা শব্দ, এটাকে আদি বাসিন্দার সাথে মিলালে চলবে না। তাহলে সেটেলার শব্দ যেটা,
সেটা তো অবশ্যই সেলফ ডিটারমাইন কোনো স্বপ্ন না। তো এটাকে কি আমরা আদিবাসীদের পক্ষ থেকে আমরা সমতলে বা অন্যান্য বাঙালি মেইন স্ট্রিম যে কমিউনিটি তাদের প্রতি কোনো বৈষম্য কিনা, বা এটা আপনি কিভাবে দেখছেন? এটা দ্বিতীয়ভাবে হচ্ছে ডালি আপুর কাছে, আপনি যেটা বললেন যে আদিবাসীরা ভায়োলেন্সকে যেভাবে পারসিভ করে সেটা মেইন স্ট্রিমের সাথে মিলবে না। তো কিভাবে পারসিভ করে সেটা জানার জন্য আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের কমিউনিটিতে আপনাদের নিজেদের মানুষ দ্বারা আপনারা কি কি ধরনের ভায়োলেন্সের শিকার হন, বা সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করেন, বা সেটা কিভাবে পারসিভ করেন? এটা আমরা যদি জানতে পারতাম তাহলে আমার মনে হয় যে মেইন স্ট্রিম কমিউনিটির কাছে একটু সহজ হইতো যে আপনারা কিভাবে আসলে ভায়োলেন্সকে পারসিভ করেন এবং সেটাকে আমরা কিভাবে মেইন স্ট্রিমে আনতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখানে ফিমেল আছেন বেশ কয়েকজন, আমরা একটু ফিমেলদের কাছ থেকে প্রশ্ন যাচ্ছি পিছনে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা মুশরা, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, তৃতীয় বর্ষ, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ। আমার মানে এখানে আসলে দুই ধরনের কথাবার্তা হয়েছে, একটা হচ্ছে মেইন স্ট্রিম যে আমরা যারা আছি তাদেরকে নিয়ে, আর একটা হচ্ছে যে আদিবাসী যে নারী আছে তাদেরকে নিয়ে। এখন আমার যে জায়গায় আসলে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে আদিবাসী নারীদের আসলে কি কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে, আর ওইটা কেন হচ্ছে মেইন স্ট্রিম থেকে আলাদা। মেইন স্ট্রিম তো অলরেডি একটা ফ্লোতে আছে, মেইন স্ট্রিমকে যে এই যে রিসেন্টলি আমরা অনেকগুলো ঘটনা দেখতেছি, মেইন স্ট্রিমের যে নারীরা আছে, মাগুরার ঘটনাটা, কুমিল্লার ঘটনা, প্রত্যেকটা জায়গায় হচ্ছে মেইন স্ট্রিম হোক কিংবা আদিবাসী নারীরা হোক, প্রত্যেকটা জায়গায় হচ্ছে নারীরা অনেক বেশি ভায়োলেন্সের শিকার হচ্ছে। তো আসলে স্টেপগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলা অনেক বেশি জরুরি। তো কোন কোন ধরনের স্টেপ আর কিভাবে সেগুলো হচ্ছে মানে এনফোর্সমেন্টটা কেমন হবে, সেই জিনিসটা নিয়ে কেমন হবে, এটা চিত্রায়নটা আমার মনে হয় যে এইটা আমি জানতে চাচ্ছি যে আসলে আদিবাসী নারী তারা কেমন ধরনের চিত্রায়ন চাচ্ছে, আর মেইন স্ট্রিমে আসলে কোন ধরনের চিত্রায়ন হবে সেটা অনেক বেশি হচ্ছে ইফেক্টিভ হবে। এটাই ছিল আমার প্রশ্ন। ধন্যবাদ বুশরা। আমাদের এই যতগুলো প্রশ্ন আসছে সব মানে বামপন্থী প্রশ্ন, একটু ডানপন্থী প্রশ্ন চাচ্ছি। ডান দিক থেকে একটু প্রশ্ন যাচ্ছে, আপনার করো কিছু একটা প্রশ্ন করো। আদিবাসীদের মধ্যে আমি পাগল পাঠ্য যেটা বলেছেন যে হচ্ছে আদিবাসীদের মধ্যে মাতৃতান্ত্রিক যেসব সূত্রীয় গোষ্ঠীগুলো আছে তাদের কালচারের মধ্যে তার কি প্রভাব, নারীর কি ধরনের ভূমিকা পালন করে, আমাদের মনে হয় যে মেইন স্ট্রিমের মধ্যে এটা আসলে ক্লিয়ার না। আমরা আমাদের একাডেমিক পড়াশোনার মধ্যে এতটুকু জানি যাচ্ছে সে একটা প্রধান ভূমিকা পালন করে, কিন্তু তার কোন কোন ক্ষেত্রে একটা ডিসিশন মেকিং এ সে কিভাবে আসলে প্রধান ভূমিকা পালন করে, এগুলো বইগুলোর মধ্যে একাডেমিক বই কিংবা সাধারণ বই খুব ফলাও করে বর্ণনা করা নাই, বা হচ্ছে একটা সমাজের মধ্যে কিভাবে এই কাজগুলো করে এগুলো যদি আরো ভালোভাবে উঠে আসতো বা কিভাবে আনা যায় বিষয়গুলোকে, এগুলো একটু ক্লিয়ার হলে ভালো হবে। ধন্যবাদ। আমরা মোটামুটি বেশ কয়েকটা প্রশ্ন পেয়েছি, মূলত প্রশ্ন সবগুলোই এসে ডালি আপার কাছে এবং পাবেল পার্থ ভাইয়ের কাছে। যদি আপনারা প্রথমে আমি ডালি আপাকে অনুরোধ করছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি তাহলে দুটো প্রশ্ন আমার উদ্দেশ্য করা হয়েছে। একটা হচ্ছে আদিবাসী নারীরা নিজেদের কমিউনিটির মধ্যে কি ধরনের ভায়োলেন্সের শিকার হন এবং সেটা তারা কিভাবে মোকাবেলা করেন, আর আরেকটা ছিল হচ্ছে অ্যাডভোকেসি এবং পলিসি নিয়ে কথা বলা হয়েছে, সেখানে সংস্কার নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আসলে এটা কিভাবে হতে পারে এরকমই তো। আমি কি আর কোনো প্রশ্ন মিস করেছি? আচ্ছা, আরেকটা সমস্ত প্রশ্ন ছিল যে এখানে আন্তঃরাজনৈতিক বাস্তবতার কথা বলা আছে, কিন্তু সামাজিক সাংস্কৃতিক জায়গাটা বলা নেই। সাংস্কৃতিক জায়গাটা চলে আসছে। হ্যাঁ, আমি সরি, আমি একটু অসুস্থ, মাথা ব্যথার কারণে এই জিনিসটা আমি ওভাবে তুলে ধরতে পারি না। আমার আসলে যতটা অ্যানালিটিক্যালি জিনিসগুলো বলা দরকার ছিল, আই থিঙ্ক এখানে কিছু জিনিস মিস হয়ে গেছে। আন্তঃরাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গটা আপনারা জানেন যে ইন্ডিজিনাস কমিউনিটির যে লাইভলিহুডের যে আইডিয়াটা, তার যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু মেইনস্ট্রিম কমিউনিটি থেকে আলাদা। ওখানে যে একটা হচ্ছে শিফটিং
কাল্টিভেশন এই প্র্যাকটিসটা আছে এবং সেই জিনিসগুলো হচ্ছে মার্কেটে নিয়ে আসা বা প্রোডাকশনের যে মোড এবং সেটাকে সাপ্লাই চেইন যেটা ওটা কিন্তু মেইন স্ট্রিম থেকে ভিন্ন। এখন যখন উইদাউট এনি নেগোসিয়েশন এমন একটা ইকোনমিক ব্যবস্থা চালু করা হয়েছে যেটা ইন্ডিজিনাস কমিউনিটির লিভিং তাদের যে লাইভলিহুডের প্র্যাকটিস সেটা থেকে একদম ডিফারেন্ট, সেটার জন্য পূর্ব যে প্রস্তুতিগুলো দরকার ছিল সেটা হয় না। আজকে আমি ডালিয়া চাকমা এই পজিশনে আসতে পেরেছি কিছু কিছু প্রিভিলেজ একুয়ার করার মধ্য দিয়ে, এবং প্রিভিলেজ কিন্তু মানুষ আজকে আমরা যেটা বলি পভার্টি ফর খুবই প্রবলেমেটিক একটা কনসেপ্ট। আজকে এই প্রিভিলেজ ব্যাপারটা কিন্তু একটা ইন্টারজেনারেশনাল ব্যাপার। আমার বাপ দাদা ঠাকুরটা প্রিভিলেজ ছিল বলে আজকে আমি সেগুলো অ্যাচিভ তো বলবো না, আমি পেয়ে গেছি, এবং সেটার মধ্য দিয়ে আমি ওইখানকার যে স্ট্রাকচারাল যে ব্যারিয়ার্স গুলো আছে সেগুলো হয়তো বা কিছুটা সহজে আমি উত্তরণ ঘটাতে পেরেছি। কিন্তু যে কিনা একদম প্রান্তিক, যার নিজের কথা বলার জন্য তার নিজের ভাষাটা ছাড়া কিছু নাই, যার জমি নাই, তাহলে সে কিভাবে বেঁচে থাকবে? তার জন্য রাষ্ট্র আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, সেই ব্যবস্থাটার জন্য যেই ধরনের প্রস্তুতিগুলো কিংবা স্টেপগুলো পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল এই রাষ্ট্র সেটা করে না। সমাজ ক্রমাগত ওদিকে অস্বীকৃতি জানাচ্ছে। সব মিলিয়ে যে অর্থনৈতিক কাঠামো এখন তৈরি হচ্ছে, আপনারা যা সময় এটা আপনারা জানেন যে হ্যাঁ ওখানে টুরিস্ট স্পটে কারণে ডিসপ্লেস হচ্ছে লোকজন, কিন্তু ডিসপ্লেস হওয়ার পর কোথায় যাচ্ছে আমরা জানি না। কিন্তু এই ডিসপ্লেসমেন্টের পরে সবচেয়ে কিন্তু ভুক্তভোগী হয় নারীরা। আমরা না দেখলে হয়তো মনে করতে পারি যে নাই, কিন্তু ব্যাপারটা তো ওরকম না। দেখা যাচ্ছে নারীর উপরে সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে, তাকে কিন্তু তার পরিবারকে বাঁচিয়ে রাখতে হচ্ছে। ফলত দেখা যাচ্ছে যত উন্নয়ন কর্মকাণ্ড হোক কিংবা মার্কেট ইকোনমি যে সম্প্রসারণ হচ্ছে এবং ক্যারিয়ারের যে ব্যবস্থাপনার যে আইডিয়াগুলো প্রচারণা হচ্ছে, প্রসার করা হচ্ছে, এটা কোনোটাই আদিবাসী নারীদের জন্য সাস্টেইনেবল কিছু না, এবং রাষ্ট্র এখানে ফেল করেছে। ওই কারণে আমি আর্থ রাজনৈতিক যে প্রেক্ষাপট সেটা তুলে ধরতে চেয়েছিলাম। আরেকটা প্রশ্ন ছিল হচ্ছে হ্যাঁ নিজেদের কমিউনিটির মধ্যে কি ধরনের ভায়োলেন্সের শিকার হয়। এটা নিয়ে কথা বলাটা হ্যাঁ এটা নিয়ে কথা বলাটা একটু জটিল, খুবই অস্বস্তিকর। আদিবাসী সমাজে পাভেলদা তার আলাপে মাতৃসূত্রীয় পিতৃসূত্রীয় পরিবারের আলাপের কথা তুলেছেন, কিন্তু আমরা যেহেতু এমন একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে চলে এসেছি, এখানে ভ্যালিডিটি হচ্ছে বাঙালি কমিউনিটি, সেটার একটা পেট্রিয়ার্কাল রিফ্লেকশন তো এই আদিবাসী কমিউনিটিদের উপর হচ্ছে। যেহেতু পাশাপাশি থাকছি, পাশাপাশি থাকার ফলে তো আমরা অনেক কিছু নিই একে অপরের কাছ থেকে, যদিও মেজরিটি কিছু নিচ্ছে না আমাদের কাছ থেকে, আমরা নিচ্ছি। সেটা একটা। আর এর বাইরেও কি পিতৃতন্ত্র আসলে ছিল না? ছিল তো। এখন আপনি যেটা বলছিলেন যে পারিবারিক সহিংসতা আদিবাসী সমাজেও ঘটে, ওখানে এতদিন কমিউনিটির ল্যান্ডের ধারণা ছিল, এখন তো ব্যক্তিগত ভূমি এটা ভোগের ধারণা চলে এসছে। তাহলে কে ভোগ করবে? পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক সমাজ যে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে নারীর ভূমি তার হবে, আদিবাসী সমাজেও সেটাই হচ্ছে। এমনকি মাতৃসূত্রীয় যে পরিবারগুলো আছে সেইখানে ভূমির ধারণা হয়তো একটু ডিফারেন্ট, কিন্তু বাস্তবতা পাবেন আরো ভালো বলতে পারবেন জিনিসগুলা। বাস্তবতা হচ্ছে সেখানে এখন সেই পুরুষতান্ত্রিক পরিচয়ের মধ্য থেকে যে ভূমি দখলের চেতনা, হ্যাঁ ভূমি দখল মানে অন্যের ভূমি না, নিজের পরিবারে নিজের নারীর যে ভূমি সেটাও দখলের চর্চাটাও সেখানে হচ্ছে। এবং এখানে আলাদা করে এগুলো বলাটাও খুব জটিল, কারণ বলাটা সহজ হতো যদি আমাদেরকে ওই আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, দেখা হয়তো আমরা এগুলো না আরো খোলামেলা কথা বলতে পারতাম, যেটা আপনি বলছিলেন যেগুলো তো আসছে না।
এবার আসি কিভাবে নারীরা এই ব্যাপারগুলো মোকাবেলা করে থাকে। ওয়েল, আদিবাসী কমিউনিটির জাস্টিস সিস্টেম কিন্তু মেইনস্ট্রিম কমিউনিটির যে জাস্টিসের ধারণা সেটার মতো না। ওখানে ট্রেডিশনাল জুডিশিয়াল সিস্টেম আছে, যেখানে কমিউনিটি লিডার আছে, একজন থাকেন হেডম্যান, হেডম্যানের পরবর্তীতে থাকেন কারবারি, এবং বিচার ব্যবস্থাগুলো তাদের মাধ্যমে হয়ে থাকে। তো যখন কোনো নারী সহিংসতার শিকার হয়, সহিংসতা নানান রকমের সহিংসতা হতে পারে, সহিংসতার শিকার হন, তখন কিন্তু এই জুডিশিয়াল যে সিস্টেমটা আছে তারা সেটা দ্বারস্থ হয়। কিন্তু ওই যে পুরুষতন্ত্র, দেখা যায় নারী সুবিচার পান না। এবং মজার ব্যাপার হচ্ছে এইসব যে ক্ষমতা কাঠামোগুলো আছে, অর্থাৎ কারবারি, হেডম্যান যে পজিশনগুলো আছে, সেই পজিশনগুলো কিন্তু শুধুমাত্র পুরুষরাই অ্যাটেইন করতে পারে। ভেরি রিসেন্টলি পরিবর্তন এসছে, নানান ধরনের সচেতনতা কার্যক্রমের পাশাপাশি একেবারে আইন করে দেওয়া হয়েছে যে এখন এটা চাকমা সার্কেলে এখন নারীরা কারবারি হতে পারবে, এবং সেটা বাধ্যতামূলক। প্রত্যেকটা গ্রামে একজন পুরুষ কারবারি পাশাপাশি একজন নারী কারবারি থাকবে। কি হলো এতে? এতে যেটা হলো, নারীরা এখন সুবিচার পাচ্ছে। হয়তো বলবো না যে হ্যাঁ নারী সবাই সব কারবারি নারী মনে হয় একদম সৎ, খুব ভালো, কিন্তু সেটা হয়তো বলা যাবে না সব নারী যে খুব ভালো। কারবারি মানে কি কি বিচারক? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে নারীরা এখন তাদের এতদিন ধরে যে বিচার পান না, সেই হতাশায় তারা বিচার চাইতে যেতে পারতেন না, কিন্তু এখন নারী কারবারি থাকার কারণে তারা একটা আস্থা পায়। এতদিন ধরে নানা ধরনের ওইসব সালিশ কাঠামোটো, নানা ধরনের ভায়োলেন্স ছিল, নারীরা সেটা নিয়ে সেই কারণে হচ্ছে বিচার চাইতে যেতে পারতেন না, কিন্তু এখন তারা পারে। এখন এটা তারা নিজেদের কমিউনিটি লেভেলে তারা কিভাবে জাস্টিসটা ইভেল করছে। কোন নারী চাইলেও কিন্তু সে মেইন স্ট্রিমের যে লিগ্যাল মানে রাষ্ট্রীয় যে আইন কাঠামো সেইগুলো দ্বারস্থ হতে পারে, কিন্তু আমরা জানি যে আইনে দ্বারস্থ হওয়ার প্রাথমিক পর্যায় থেকে, মানে সেটা তো নিজের মানসিকতা থেকে শুরু হয়, সচেতনতা, মানসিকতা, তারপর পরিবারের মানুষের সাপোর্ট, সমাজের মানুষের সাপোর্ট, তারপরে সবকিছু মিলিয়ে হয়তো বা আমরা রাষ্ট্রীয় আইন কাঠামো পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু আদিবাসী নারীদের ওই যে বলছিলাম যে এইগুলো নিয়ে তো কোনো ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়নি। এছাড়া মূলধারার আইন নিয়ে আমাদের মধ্যে প্রচন্ড ভয় কাজ করে, পুলিশকে নিয়ে অনেক ভয় কাজ করে, কারণ ওখানকার নারীদের ধারণা যে রাষ্ট্রীয় যে আইনি ব্যবস্থাগুলো আছে এরা কখনো আদিবাসীদের জন্য সুখকর না, বরং এতে হয়রানির শিকার হয়, হেনস্থার শিকার হয়। এই ধরনের একটা সংস্কার আছে, কিন্তু হয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে পারি।